তো আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতেছি হচ্ছে কেমিস্ট্রির আমাদের সূচনা। লাস্ট আমরা কেমিস্ট্রিতে মনে হয় যেটা পাবলিশ করছিলাম এইচএসসির উপরে, সেটা হচ্ছে পাঠ পূর্ব প্রস্তুতি স্বরূপ কিছু ক্লাসেস, তাই না? তো আজকে আমরা পুরো দমে এইচএসসি কেমিস্ট্রির ফার্স্ট পেপারের, এটা হচ্ছে চ্যাপ্টার 2, সেকেন্ড চ্যাপ্টার আমরা স্টার্ট করতেছি সেকেন্ড চ্যাপ্টার দিয়ে, কারণ গুণগত রসায়ন দিয়ে ইউজুয়ালি শুরু হয় এবং ওই ফ্লোটা যেহেতু আছে সবার ভিতরে, সো আমি ওই ফ্লোতেই যাচ্ছি। তো আমরা একদম বেসিকের কিছু বিষয় নিয়ে আলোচনা দিয়ে শুরু করব। ওকে, সো আমাদের ফার্স্টে আলোচনার টপিকটা হচ্ছে মৌলিক কণিকা। মৌলিক কণিকা বলতে আবার মৌলকে বোঝায়নি। মৌলিক কণিকা হচ্ছে ধরো যে এটা একটা পরমাণুর একটা কক্ষপথ, এখানে আছে ধনাত্মক চার্জ। ওরে আল্লাহ, ধনাত্মক চার্জের কি অবস্থা! যাই হোক, তো এই যে পরমাণুর ভিতরে যে চার্জ আছে, এটা কি? এর ভিতরে কি কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, বাইরে কি আছে? ঘূর্ণনশীল ইলেকট্রন আছে। এগুলো কি ওই পরমাণুকে গঠন করছে না? পরমাণুকে গঠন করছে। তো আমি সেগুলোকেই বলতেছি হচ্ছে মৌলিক কণিকা, যেগুলো দ্বারা পরমাণু গঠিত হয়। সেগুলাই হচ্ছে মৌলিক কণিকা। তো এই মৌলিক কণিকা পরমাণু প্রায় 200টার মতো থাকে, ঠিক আছে? আমরা কি দেখি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম ভাইবো না আবার অনেকে যে ইলেকট্রন এতগুলা, প্রোটন এতগুলা আর নিউট্রন এতগুলা মিলে 200টা। না, 200 প্রকারের থাকে, ঠিক আছে? 200টি না, অ্যাকচুয়ালি 200 প্রকারের থাকে। তার ভিতরে বিভাজন আছে, আলাদা আলাদা আছে, সেইগুলো নিয়েই কথাবার্তা হবে। তো পৃথিবীতে প্রায় কতগুলো আছে? 200টার মতো মৌলিক কণিকা আছে, অলমোস্ট প্রায় 200টা। প্রায় কথাটা এখানে লেখা হয়নি, কিন্তু প্রায় কথাটা খুবই জরুরি। প্রায় 200টি আছে, ঠিক আছে? তো এটা আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো স্থায়ী আর অস্থায়ী পড়লে আমরা কম্পোজিট কণিকা এমনি পারবো, ঠিক আছে? তো স্থায়ী আর অস্থায়ীর কিছু প্রপার্টিস আছে যেগুলো জানা দরকারি। তো আমরা কি এই পৃষ্ঠাতে স্থায়ী অস্থায়ীতে যাব? এই পৃষ্ঠাতে স্থায়ী অস্থায়ী পড়ার দরকার নাই, আমরা সামনের পৃষ্ঠাতে অবশ্যই মনে হয় জায়গা রাখছি। আসো, তো স্থায়ী কণিকা, প্রথমে আমার কথা শোনো। স্থায়ী কণিকা নিয়ে একটাই কথা জাস্ট জানবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হচ্ছে স্থায়ী কণিকা। অর্থাৎ যেগুলো, যে কণাগুলো, যে কণিকাগুলো পরমাণুতে স্থায়ীভাবে থাকে বা সর্বদা উপস্থিত থাকে, তাকে আমরা স্থায়ী কণিকা বলবো, ঠিক আছে? এতটুকু, জাস্ট এতটুকু জানলেই হচ্ছে যে যে কণাগুলো পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে তাদেরকে স্থায়ী কণিকা বলে। স্থায়ী কণিকা আছে কয়টা? 3টা। কয়টা? 3টি। সেগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে মেলা প্যাচাল লেখা আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি যে কি স্থায়ী কণিকার কিছু বৈশিষ্ট্যাবলী থাকে। যেমন কি স্থায়ী কণিকাগুলো নিজে অন্য কণায় পরিণত হতে পারে না। তুমি কি কখনো দেখছো যে বা শুনছো যে ইলেকট্রন কখনো প্রোটনে পরিণত হয়েছে বা নিউট্রন কখনো প্রোটনে পরিণত হয়েছে? হয়নি তো। সো অ্যাকচুয়ালি এরা অন্য কোনো কণিকায় রূপান্তরিত হয় না। এগুলো এত নোট করার কিছু না, এগুলো তোমরা অত বেশি নোট করবা না, এটা পেয়ে যাবা তোমরা ফাইল, সমস্যা নেই। তো এদের ভর থাকবে, আমরা একটু পরে স্থায়ী কণিকা 3টা নিয়ে কথা বলবো। সেখানে এদের ভর থাকে, এদের আধান বা চার্জ থাকতে পারে। যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। নিউট্রনের চার্জ হচ্ছে 0। তো দেখো, চার্জ কি ইলেকট্রন প্রোটনের আছে, নিউট্রনের আবার চার্জ নাই। তো এই ধরনের চার্জ থাকতেও পারে, নাও পারে, বাট থাকে অ্যাকচুয়ালি। তিনটাই যেহেতু, তো তিনটার প্রপার্টিসের ভিতরে ইলেকট্রনের আছে, প্রোটনের আছে, এটা আবার বলে রাখতে অসুবিধা কি? থাকতেও পারে, না থাকতে পারে, এত কথা বলার দরকার নাই। ডিরেক্ট মনে রাখবো ইলেকট্রন প্রোটনের চার্জ আছে, নিউট্রন চার্জ শূন্য, শেষ। আর এরা অন্যান্য ধর্ম দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে। ওই যে যেটা বললাম, রূপান্তরিত তো হয় না বা প্রভাবক হিসেবে কোনো কিছু আসে না, অ্যাজ ইউজুয়ালি এদের ধর্মগুলো বজায় থাকে। নেক্সট বলতেছে যে পদার্থের মৌলিক গঠন ও বিভিন্ন ভৌত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পদার্থের মৌলিক গঠন অর্থাৎ আমার যে পদার্থের মৌলিক গঠন বলতে কি, মৌলিক গঠনটা শুরু হয় কি দিয়ে?
কই রে, এই তো মৌলিক গঠনটা শুরু হয় কি দিয়ে? মৌলিক গঠন শুরু হয় কি পরমাণু না? মৌলিক গঠন মৌল, আর মৌল গঠিত হয় কি দিয়ে? পরমাণু দিয়ে। সো আর পরমাণু গঠন কে করবে? এই ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন, বাকি যেগুলো থাকে না খুবই কম, রেয়ারলি, বাট সেগুলো স্থায়ীও নয়, অস্থায়ী কম্পোজিট তারা। তো এরা স্থায়ীভাবে অবস্থান করবে না, তার মানে স্থায়ীভাবে আমার পরমাণুটাকে ট্যাকেল দেবে কে? এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণা। ঠিক আছে, বোঝাইতে পারছি? ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার ক্ষেত্রে কি জানবো আমরা? অস্থায়ী কণিকা আছে প্রায় অনেকগুলো। এগুলা লিখে দিই যে কি কখনো পরমাণুতে থাকে থাকে আবার অনেক সময় থাকে না। তাদেরকে আমি বলি হচ্ছে অস্থায়ী কণিকা। ঠিক আছে, তো অস্থায়ী কণিকার ভিতরে কি কি আছে? এক্সাম্পল গ্রেসিয়া, একটু উদাহরণ দেখি আমরা। এগুলোর নাম জাস্ট মনে রাখো কি জিনিস, সেগুলো তোমরা হয়তো বা পরে পাবা, ফিজিক্স কেমিস্ট্রি দুইটা মিলায়া কিছু পাবা। মেসন আছে, পজিট্রন আছে, নিউট্রিনো আছে, অ্যান্টি নিউট্রিনো আছে, তারপরে ধরো যে বোজন কণা আছে, পাই বোজন কণা আছে। দেখো, এর উদাহরণ পড়ার পর আমরা এই যে নামগুলো দুই একটা নামের একটু ব্যাখ্যা আমরা বুঝতে পারবো। দেখো, ফার্স্টের উদাহরণ দেখো, এরা স্বতঃস্ফূর্তভাবে ক্ষয়প্রাপ্ত হয়। লাইন বোঝার দরকার নেই এখন, আমি তিনটা কথা বলি বা দুইটা কথা বলি। যেমন হচ্ছে এই কণাগুলো সংখ্যা সর্বাধিক, মৌলিক কণার ভিতরে সর্বাধিক সংখ্যক থাকে, সর্বাধিক সংখ্যক প্রকার ভেদ আছে এদের। ঠিক আছে, অস্থায়ী কণিকার। আচ্ছা, তো এদের আয়ু খুব কম হয়, গড় আয়ু থাকে একটা যেটা খুবই কম হয়, এবং নতুন কণিকা তৈরি করে। অর্থাৎ যেটা বোঝাচ্ছি, স্থায়ী কণিকাতে দেখছিলাম এরা অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তিত হয়ে অন্য কোনো কণায় পরিণত হয় না। কিন্তু অস্থায়ী কণিকার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরা বিভিন্ন প্রভাবক থাকে না, যেমন আমাদের কি যে কোনো ক্ষেত্রে প্রভাবক হিসেবে কমন কি কি? চাপ, তাপ, এগুলো কমন না? তো এই যে প্রভাবকগুলো আছে, এই প্রভাবকগুলো যখন প্রভাব বিস্তার করে তখন এই কণাগুলো, অস্থায়ী কণাগুলো একটা থেকে অন্যটায় পরিণত হয়। যেমন দেখো তো, এখানে নাম দেখলে বোঝা যাচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি। তাহলে দেখো তো এই নিউট্রিনোর আগে অ্যান্টি লাগলো কেন? কিছু একটা হয়েছে নিউট্রিনোর সাথে, নাম তো সেম নিউট্রিনো নিউট্রিনোই, কিন্তু একটা নিউট্রিনো আর একটা অ্যান্টি নিউট্রিনো। তার মানে কি এই নিউট্রিনোকে কিছু একটা করছে যার ফলে সেটা পরিবর্তিত হয়ে অ্যান্টি নিউট্রিনো হয়ে গেছে। তো এই যে পরিবর্তনটা, এটা কি জন্য হচ্ছে? চাপ, তাপ, এইগুলোর কারণে হচ্ছে। আবার আমি যদি দেখি যে বোজন কণা, সেই বোজনটা পাই বোজনে পরিণত হলো। বোজনই এক প্রকার বোজনই, কিন্তু সেটা কি হচ্ছে? পাই বোজনে পরিণত হচ্ছে। কি জন্য? নাম চেঞ্জ হলো কেন? কারণ হচ্ছে কি কোনো না কোনো একটা ধর্মের পরিবর্তন হয়েছে না ভিতরে। ধর্মের পরিবর্তনটা কি জন্য হয়? যখন বিভিন্ন প্রভাবক এসে ওই কণাটাকে পরিবর্তন করে দেয়, মানে এটা পরিবর্তিত হয় অস্থায়ী কণিকা। তো একটা অস্থায়ী থেকে আরেকটা অস্থায়ীতে, যেমন বোজন থেকে পাই বোজন হয়ে গেছে, নিউট্রিনো থেকে অ্যান্টি নিউট্রিনো হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড পরিবর্তন। ওকে, আমরা এরপরে শিখব কম্পোজিট কণা। কম্পোজিট কণা হচ্ছে যে পরমাণুতে, একদম সহজ সংখ্যা, সহজ সংখ্যাটা কীরকম আমি মুখে মুখে বলি। দেখো, পরমাণুতে কী কী কণা আছে? স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। এখন আমি স্থায়ীর সংজ্ঞা জানি, অস্থায়ীর সংজ্ঞা জানি, সেগুলো কী 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 কাজ করে সেগুলো আমি জানি। তাহলে পরমাণুতে এই স্থায়ী আর অস্থায়ী বাদ দিয়ে আর যে কণাটা থাকে সেগুলোই হচ্ছে কম্পোজিট কণা। শেষ, এক কথা, সংজ্ঞা শেষ। স্থায়ী অস্থায়ী বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলোই হচ্ছে কম্পোজিট কণা। তো আমি কম্পোজিট কণার একটু উদাহরণ যদি লিখি, একদম কমন একটা উদাহরণ হচ্ছে আলফা কণা, আরেকটা আছে ডিউটেরন আছে। হ্যাঁ, এই দুটো মনে রাখো, এমসিকিউতে বেশি আসে। তো কম্পোজিট কণার ভিতরে তাহলে কি কি পেলাম আমি? আলফা কণা আছে, ডিউটেরন আছে,
এখন আমরা অস্থায়ীতে কি জানছি? অস্থায়ীতে আমরা জানছি যে এরা কই গেল, এই যে নতুন কণিকা উৎপন্ন করে, মানে এক কণা থেকে আরেকটা কণায় পরিণত হয়। তাহলে কম্পোজিটে কি হবে? নতুন কোনো কণায় পরিণত হবে না। কন্ট্রাস্ট অফ অস্থায়ী কণিকা, মানে অস্থায়ী কণিকাতে যেটা ঘটবে কম্পোজিটে তার উল্টা। তার মানে কম্পোজিট নতুন কোনো কণায় পরিণত করে না, মানে নতুন কোনো কণায় পরিণত হয় না। সেটা কি? সেটা হচ্ছে অস্থায়ী কণিকা। বোঝা গেল? গুড। এখন ওই যে মানে কি, নতুন কোনো কণায় পরিণত হয় না মানে চাপ তাপের প্রভাবে নতুন কোনো কিছুতে পরিণত হতে পারে না, চাপ তাপটা সঠিকভাবে ক্রিয়া করতে পারে না, মানে ক্রিয়াশীল হয় না। এখানে অস্থায়ীতে যেরকম চাপ তাপ ইম্প্যাক্ট ফেলে, এখানে চাপ তাপ ইম্প্যাক্ট করতে পারে না, ওটাই বোঝাচ্ছে। নেক্সট আমরা যদি দেখি আলফা কণা, একটা নাম বললাম, আলফা কণা নামটা গুরুত্বপূর্ণ কেন সেটাই এখন দেখাবো। আলফা কণাটা হচ্ছে মূলত আমাদের যে হিলিয়াম আছে না, হিলিয়াম তো নিষ্ক্রিয়, এখান থেকে আমি যদি দুইটা ইলেকট্রন নাই করে দিই, এটা কি হবে? হিলিয়াম 2+ হয়ে যাবে না? বা আমি এটাকে এভাবে লিখতে পারবো, হিলিয়াম প্লাস প্লাস, মানে দুইটা ইলেকট্রন নাই, জাস্ট দুইটা প্রোটন আছে। এই জিনিসটাই হচ্ছে আলফা কণা। তাহলে কি আমি বলবো যে এখন দেখো তো, ইলেকট্রন একটাও আছে এর মধ্যে, দুইটা হিলিয়ামের ইলেকট্রন ছিল দুইটা। তাহলে হিলিয়ামের এখানে একটু প্রপার্টিসগুলোর ভিতরে যদি আমি লিখি যে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এর প্রোটন কয়টা, প্রোটন আছে হচ্ছে 2টি, প্রোটন তো আমি বের করি নাই। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন আছে 0টি। নিউট্রন, নিউট্রনও 2টি। প্রোটন 2টা, নিউট্রন 2টা, এর কোনো চেঞ্জ হয়নি, মানে নিউক্লিয়াসের ভিতর থেকে আমি কিছু বের করতে পারতেছি না, এখন পর্যন্ত পারতেছি না, পরে এক সময় বের হবে, সেটা পরের কাহিনী। তো দেখো তো ইলেকট্রন শূন্য হয়ে গেল না, তাহলে কি তার আর কক্ষপথ আছে? কোনো কক্ষপথ আছে? আমাকে একটু যুক্তি দিয়ে বলো যে এখানে কোনো ইলেকট্রনই নাই, জাস্ট এই এতটুকু জিনিস, এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, তাহলে এটা থাকবে? এর কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, কক্ষপথ আছে, কিন্তু এর ভিতরে ইলেকট্রন নাই, তার মানে কোনো কক্ষপথই নাই ধরে নিলাম। তাহলে আমি আলফা কণার সংজ্ঞাটা লিখে দেবো তোমাদেরকে। আলফা কণার সংজ্ঞাটা এরকম হবে যে দ্বি ধনাত্মক, দ্বি ধনাত্মক না, দুইটা ধনাত্মক চার্জ উৎপন্ন হয়েছে, দ্বি ধনাত্মক হিলিয়ামের, হিলিয়াম পরমাণু কি নাকি খালি নিউক্লিয়াস আছে? এখন নিউক্লিয়াস না, হিলিয়াম নিউক্লিয়াসকে, অর্থাৎ হিলিয়াম প্লাস প্লাস, এই জিনিসটাকে কি বলে? আলফা কণা বলে। বোঝাতে পারছি আমি? স্পষ্টভাবে বুঝতে হবে জিনিসগুলো, কারণ আলফা কণার সংজ্ঞা মেলাবার আসে পরীক্ষায়, এই জন্য বলতেছি যে দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এখানে ভুল আর কোনো জায়গায় হবে না, ভুল হবে জাস্ট খালি এই যেইটা, ভুল হবে জাস্ট খালি এই যেইটা, যে নিউক্লিয়াসকে কথাটা, এটা জাস্ট ভুল করবা তোমরা। নিউক্লিয়াসকে লিখতে যায় লেগে রেখে আসবা তুমি পরমাণুকে, ওই কাজটা করা যাবে না, ওই পাপটা করা যাবে না, ঠিক আছে? আর এই যে দ্বি ধনাত্মক, দ্বি ধনাত্মক তো বুঝতেইছো যে দুইটা ধনাত্মক চার্জ আছে, এগুলো তো বোঝা উচিত। আমি তো তাও এখানে এক্সপ্লেইন করছি, কেউ তো করবেও না, ডাইরেক্ট সংজ্ঞা। তো আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে, সরি এখানে আগেই যাচ্ছি না। আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এটা একটা কম্পোজিট কণিকা, সেটা আমরা সবাই জানি। আবার ধরো যে এটা দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, মানে সংজ্ঞায় যা আছে। তোমার অনেক সময় এটা 2 মার্কে দিয়ে দিতে পারে যে আলফা কণা কি ব্যাখ্যা করো, তখন তোমাকে লিখতে হবে, জাস্ট খালি সংজ্ঞা লিখে দিলে তো 2 মার্ক দেবে না। তো দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, লিখলাম আমি। বোর্ড পরীক্ষার জন্য একসাথে করানো ভালো, অ্যাডমিশন পড়ায় আগে লাভ নাই, বোর্ডে ফেল করে অ্যাডমিশনে তোমাকে বসতেই দেবে না, তো আমরা সেটা চাই না। তো এখানে প্রোটন সংখ্যা কত, বৈশিষ্ট্য লিখতেছি, প্রোটন 2টা, ভর সংখ্যা কত, প্রোটন আর নিউট্রনের যোগফল না, তো ভর সংখ্যা a সমান প্রোটন প্লাস নিউট্রন সমান হচ্ছে
2 2 এ 4, 4 না, ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত 2, ইলেকট্রন 0, নিউট্রন 2, যেগুলো আমি লিখছি আর কি, সেগুলোই আবার বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্য এর ভিতর থেকে বানানো যায়, সেটাই এখানে শেখানো হচ্ছে, যে যা দেওয়া আছে তার আলোকে আমরা বৈশিষ্ট্য বানাতে পারতেছি, আবার আলাদা করে এখানে মুখস্থ করার কিছু নাই, জবর কাটার কিছু নাই। আর একটা জিনিস একটু মনে রাখি, এই আলফা কণার বেগ এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। মনে থাকবে? দেখো 10⁷ কমন, জাস্ট কি 1 থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত, এখানে 1 আছে আর এখানে আছে হচ্ছে 2.5। ওকে, মনে রাখতে পারবা তোমরা আশা করতেছি। 10⁷ তো এখানে কমন দেখাই যাচ্ছে। ওকে, তো আলফা কণার বেগটা গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা এমসিকিউতে আসে। সো আমি দেখো এই যে আগেও কিন্তু পড়াইছি, এই যে এমসিকিউ কই কই আসে সেটা লিখে দিছি, তো সেগুলো ভালো করে পড়ে নিবা। এখন আমরা এই 3টা কণাকে একটু আরেকবার রিভাইজ করি, কুইক রিভিশন, কি কি শিখলাম এর মধ্যে থেকে। তো স্থায়ী ভিতরে আমি কি শিখলাম? জাস্ট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো স্থায়ী কণিকা, আর কিচ্ছু শিখি নাই। স্থায়ী কণিকার বিস্তারিত পড়বো একটু পরে, জন্য আমি কিচ্ছু শিখি না আর, ঠিক আছে। অস্থায়ী কণিকার ভিতরে কি কি আছে? অস্থায়ী কণিকার ভিতরে আছে হচ্ছে একদম কমনগুলো আমি দেখি, যদি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপরে আছে হচ্ছে বোজন, তারপরে আছে হচ্ছে পাই বোজন, পাই তো চেনো নাকি, তারপরে পজিট্রন, এই এক্সেট্রা এগুলো আছে হচ্ছে অস্থায়ী কণিকার ভিতরে। এটা কি হয়? একটা কণা থেকে অপর একটা কণায় পরিণত হয়, কি কারণে? চাপ, তাপ, এগুলোর কারণে। মনে থাকবে, একটা কণা থেকে অপর একটা কণায় পরিবর্তিত, অর্থাৎ চাপ, তাপ, এগুলো প্রভাবকের কারণে পরিবর্তন ঘটে এর। কার? অস্থায়ী কণিকার। অস্থায়ী কণিকার অর্থাৎ যেগুলো পার্মানেন্ট কণিকা নয়, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য আর নাই। তারপরে কম্পোজিট কণা, আসো। কম্পোজিট কণার ভিতরে আমি মনে রাখতে বললাম আলফা কণা আর ডিউটেরনের নাম, তাহলেই হবে। ওকে, আলফা কণা নিয়ে কথা বলছিলাম, যে আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম প্লাস প্লাস বা হিলিয়াম 2+, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটার নাম কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, নট পরমাণু নিউক্লিয়াস। এগুলো শর্টকাট লিখে দিচ্ছি, এখানে কি জন্য লিখে দিচ্ছি, তোমার রিভিশন করতে সুবিধা হবে, অর্থাৎ তুমিও ওইভাবে করে একটু তুলে নিও। কারণ হচ্ছে এই শর্টকাটটা তুলে নিও, এমনি তো তুমি ডিটেলসে তুললাই, কিন্তু এই যে ওভারভিউটা তুলে নিলে তুমি কি করবা, পরীক্ষার আগের দিন ওভারভিউটা দেখবা, পরীক্ষার সময় যখন আগে আসবে তখন তুমি ওভারভিউটা দেখবা। হ্যাঁ, ওইটা গুরুত্বপূর্ণ বা বেশি কাজে দেবে। আর আরেকটা জিনিস শেখালাম কি, যে আলফা কণার কি শেখালাম, এর বেগ। কার? আলফা কণার বেগ কত শেখালাম? 1 × 10⁷ থেকে মিটার পার সেকেন্ড হতে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড, এর ভিতরেই। তো এটা মোটামুটি আমাদের ডান, শেষ। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্থায়ী কণিকার বৈশিষ্ট্য, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর বৈশিষ্ট্য তো আছে, তাই না? এই ছকটার থেকে মেলা প্রশ্ন হবে, বারবার প্রশ্ন হবে, খুবই গুরুত্বের সাথে এটা দেখবা। তো ইলেকট্রনকে আমি প্রকাশ করি কি দিয়ে? সিম্পলি ই দিয়ে, বা অনেকেই ই- লেখে, যে যেটা মন চায় লিখবা। প্রোটনের দুইটা প্রকাশ আছে, একটা তো পি দিয়ে প্রোটন, হাইড্রোজেন প্লাস, অর্থাৎ হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে যেটা থাকে সেটাই প্রোটন। কেমনে ভাই? একটু পরের স্লাইডে জায়গা নিলাম, দেখো পরের স্লাইডে একটু জায়গা নিলাম। এটা পজিটিভ চার্জ
এইখানটা হচ্ছে একটা ইলেকট্রন, এটাই তো হাইড্রোজেন। তো আমি এখান থেকে যদি ওই একটা ইলেকট্রনকে অপসারণ করি, তাহলে কি আর ইলেকট্রন থাকে নাকি খালি এরকম থাকে? এরকম না, ওই যে বললাম নিউক্লিয়াস জাস্ট থাকে, তখন আর ইলেকট্রন থাকবে না, কারণ কক্ষপথে ইলেকট্রনই নাই, আমি কক্ষপথ দিয়ে কি করব? তো এই জিনিসটা কি আছে, জাস্ট খালি প্রোটন আছে না? আর তোমরা তো জানোই যে হাইড্রোজেন স্বাভাবিক অবস্থা, প্রোটিয়াম যেটা বা সাধারণ হাইড্রোজেন যেটা, সেখানে কোনো নিউট্রন থাকে না, নিউট্রন জিরো, খালি প্রোটন থাকে। তো জাস্ট একটা প্রোটন থাকে, তো এটাকেই আমি মেইনলি প্রোটন বলি, ঠিক আছে? এটা মুছে দিলাম, এটার দরকার নাই। এটা জাস্ট আমি বুঝালাম যে ওখানে কেন ওই কথাটা আমি প্রোটন কথাটা ইউজ করলাম, সেটা জাস্ট আমি বুঝাইলাম আর কি। আর নিউট্রনকে তো এর দ্বারা প্রকাশ করা হয়েছে সবাই জানি। তো আবিষ্কার করছে কে? পুরো ইলেকট্রনের আবিষ্কার করছে, সবাই আমরা চিনি ওই লোকটাকে, জে থমসন। আবিষ্কার করছে হচ্ছে তোমার 1897 সালে। প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, তার ওই যে পরমাণু মডেলের মাধ্যমে। এটা তিনি আবিষ্কার করলেন হচ্ছে, তার মডেল দিল কত সালে? 1911 না? ওই 1911, সেম মডেল। আর ওই প্রোটন আবিষ্কার একই, কারণ মডেলের মধ্যে প্রোটনের কথা ছিল, তো এটা আর আলাদা করে মুখস্থ করা লাগতেছে না। আর নিউট্রনকে আবিষ্কার করছে জেমস চ্যাডউইক। পুরো নামই লিখি, জেমস চ্যাডউইক। কত সালে আবিষ্কার করলো নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে 1932 সালে। বোঝাতে পারছি? তাহলে আমি প্রোটনকে কি দিয়ে প্রকাশ করলাম? হাইড্রোজেন প্লাস অথবা পি, ইলেকট্রনকে ই অথবা ই মাইনাস, আর নিউট্রনকে এন। ইলেকট্রন আবিষ্কারক জে থমসন 1897 সালে। তারপরে এদিকে 3, ওইদিকে 11, তাহলে 3 আর 11 14, তার 14 বছর পরে কি আবিষ্কার করলো? প্রোটন আবিষ্কার হলো। কে আবিষ্কার করলো প্রোটন আবিষ্কার করলো হচ্ছে রাদারফোর্ডের প্রোটন আবিষ্কারের তোমার মোটামুটি হচ্ছে 20-22 বছর পরে আবিষ্কার হলো হচ্ছে নিউট্রনটা আবিষ্কার করলো কে? জেমস চ্যাডউইক। ঠিক আছে, ওকে নেক্সট। প্রোটনটা থাকে, ইলেকট্রন থাকে কোথায়? কক্ষপথে না? না নিউক্লিয়াসে দেখছো ইলেকট্রন? ওটা তো ম্যাক্সওয়েল বলছিল যে আশে ঘুরে ঘুরে পড়বে, কিন্তু হয় না তো তা। আর এগুলো কোথায় থাকে? নিউক্লিয়াসে না? প্রোটনও নিউক্লিয়াসে, নিউট্রনও নিউক্লিয়াসে। নেক্সট, প্রোটনের চার্জ কি? পজিটিভ না? ইলেকট্রনের চার্জ, আস্তাগফিরুল্লাহ, মান সলেমান সব শেষ হয়ে গেল নি, নেগেটিভ। আর প্রোটনের চার্জ কি? পজিটিভ। নিউট্রনের চার্জ কি? নেই, অর্থাৎ বা লিখতে পারো যে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ শূন্য। পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য, ওটাও লেখা যায়, সমস্যা নেই। প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 -19 কুলম। আমরা যে শুরুতে স্লাইড একবার বলছিলামই। আর এটা হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। আর নিউট্রনের চার্জ 0, নাই। তারপরে আপেক্ষিক আধান, গুরুত্বপূর্ণ জিনিস, -1 কুলম। কেন বলতেছি এটা বলি। দেখো, -1.6 × 10⁻19, 10⁻19 অতি ক্ষুদ্র একটা পরিমাণ, মানে 1/10 পরে 19টা শূন্য নিচে ভাগ হচ্ছে, তাহলে কি অনেক ছোট একটা মান আসবে না? তো ছোট মান দ্বারা গুণ করলে আলটিমেটলি বেশি একটা আপ ডাউন হয় না, তো এই জন্য আমি -1 আপেক্ষিক বলতে পারি। আর এটা কি? +1 কুলম। আর এটা কি? নাই, 0। তারপরে ইলেকট্রনের ভর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি 2টা লিখবো এখানে। ওকে, সো হবে না, ভাবলাম একটু দাগ টাগ টেনে 2 ভাগ করে দিই। আচ্ছা যাক, সমস্যা নেই, আঁকি বুকি হলো, খালি দাগ টাগ টানা হলো না। ওকে, তো 2টা ভর আছে, একটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, বা 9.11 × 10⁻31 কেজি। গ্রামকে কেজি করতে গেলে কি করি? 1000 দিয়ে ভাগ দিই না?
1000 দিয়ে তো ভাগ দিই, তো 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি? এই 1/1000 মানে কি রে? 1/10⁻³ 10 কিউব মানে 1000, তো উপরে গেলে 10 ইনভার্স 3 হবে না? তো ইনভার্স 28 ছিল, আরও 3 ইনভার্স 3, তাহলে -3 -28 মিলে -31। বুঝতে পারছি? এমনে হয়, এটা গোলানোর কিছুই নাই। এটা কত? প্রোটন 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে 1.675 নিউটন, একটুখানি বেশি, 10⁻⁻24 গ্রাম বা 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে? আর তোমার প্রভাবক ইলেকট্রনে অবশ্যই ক্রিয়া করে, কিন্তু প্রোটনের কোনো প্রভাবক নাই। কারণ দেখো ইলেকট্রনের ক্ষেত্রে দেখো তো উচ্চ শক্তি বোর পরমাণু তোমরা 9 তো পড়ছে, আবার পড়বো আরও বিস্তারিত, কিন্তু ইন জেনারেল আমরা তো জানি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে শক্তি শোষণ করে, বিকিরণ করে। তো শোষণ বিকিরণ এমনি হয় নাকি কোনো একটা কিছু প্রভাব বিস্তার করে? অবশ্যই করে। তো এই যে এখান থেকে একটা জিনিস ডিসিশন নেওয়া যায় যে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ওপর চাপ তাপ ঘর্ষণের প্রভাব আছে, যার জন্য সে পরিবর্তিত অর্থাৎ পরিবর্তন স্থানচ্যুতি হতে পারে, বেগের কারণে ঘুরতেছে, কিন্তু প্রোটন নিউট্রনের ক্ষেত্রে সেটা দেখা যায় না। তো ওই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এই যে আইসোটোপ, আইসোবার, আইসোস্টার, আইসোমার, এগুলো জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলা খুবই সেন্সিটিভলি কমপ্লিট করতে হবে। আসো ফার্স্টে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা শুরু করি। এই জায়গা থেকে কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ হয়। সো ভিভিআইপি ফর কি? এমসিকিউ। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। আমরা জাস্ট একটু সাধারণভাবে বুঝি। আইসোটোপের একটা সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমরা পরে দেখব। আইসো মানে মনে রাখো, জাস্ট আইসো মানে হচ্ছে একই, আর টোপ 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 শব্দটার শেষে দেখো প আছে, প আছে না? প ফর আমি কি বলতে পারি? প্রোটন। মানে একই হবে, কি একই হবে? প্রোটন সংখ্যা একই হবে, একই বা সমান হবে। ওকে, তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই, তাহলে প্রোটন সংখ্যা এক হলে বাকিগুলো ভিন্ন হবে, অর্থাৎ ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, এগুলো ভিন্ন হবে। তাকে আমি পরস্পরের আইসোটোপ বলবো। তার মানে আমার মনে রাখা লাগতেছে জাস্ট প্রোটন সংখ্যা সমান। ওই যে টোপের শেষে প আছে, প ফর প্রোটন, একই, আইসো মানে একই, তাহলে প্রোটন সংখ্যা একই বা সমান, তাদেরকে আমি পরস্পরের আইসোটোপ বলতে পারি। আমি আইসো শব্দটা শেখাইছিলাম কিন্তু ওই যে যৌগমূলকের অংশ পড়াইতে গিয়ে। হ্যাঁ, আইসো শব্দটা শেখাইছিলাম, আশা করি মনে থাকার কথা যদি ওই ক্লাসগুলো করে থাকো। যাই হোক, আমরা এখন আইসোটোপের কিছু উদাহরণ দেখব। আইসোটোপ তো আমি বুঝতেই পারলাম, তো একটু একটু বলি আরো কয়েকটা কথা। যেমন আমাদের এই পৃথিবীতে আইসোটোপ আছে কত জানো? প্রায় 1300টি আইসোটোপ আছে। 1300টি আইসোটোপ রয়েছে আমাদের পৃথিবীতে। এই আইসোটোপ গুলোর ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্থায়ী আইসোটোপ আর একটা হচ্ছে অস্থায়ী আইসোটোপ। ওকে, স্থায়ী অস্থায়ী দুই ধরনের আইসোটোপই আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই আইসোটোপ গুলোর কিছু উদাহরণ, যে এই জিনিসগুলোকে আমি আইসোটোপ বলতে পারিব। কয়টা পৃষ্ঠা আছে সেটা একটু দেখতে হবে, একটা মাত্র পৃষ্ঠা। ওকে, আমার কভার করতে হবে যেহেতু, একটা ব্যারিয়ার ক্রিয়েট করে নি। আমার বড় উদাহরণ বলতে আছে হচ্ছে আমি ফার্স্টে একটা উদাহরণ দিই, সব থেকে কমন যে উদাহরণ, এটা সবাই দেবে, যার কাছে তুমি পড়ো
তোমাকে দেবে এটা উদাহরণটা, যেমন হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1। আগে আমাকে বুঝতে হবে যে এরা কেন আইসোটোপ, মানে আমি এদেরকে আইসোটোপ যে বলবো, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, কেন বলবো। দেখো হাইড্রোজেনের নিচে তো যেটা থাকে সেটা প্রথম, আমরা আগে এটা একটু বুঝি যে এক্স নামের একটা কিছু আছে, তার উপরে ধরো আছে হচ্ছে এ, নিচে বি, এখানে ধরলাম মাইনাস সি, আবার এখানেও ধরলাম বি। তো অ্যাকচুয়ালি ওই যে ওই বি এই বি একই জিনিস। এই বি দ্বারা বোঝায় হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা না বলে আমি প্রোটন সংখ্যাও বলতে পারি। এই বি দ্বারা ওই সেম জিনিসই বোঝায়, আমি পাশেও লিখি অনেক সময়, যেমন আমি লিখি না সোডিয়াম 11 এইভাবে লিখি, আবার সোডিয়াম 11 এইভাবেও লিখি, একই কথা দুইটা। ওকে, এই এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমার নিউট্রন কই, নিউট্রন হচ্ছে n সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা না, শেষ। আর এই মাইনাস সি দ্বারা বোঝায় হচ্ছে আয়ন বা চার্জ, ঠিক আছে। ওকে, মোটামুটি এই বেসিকটুকু দরকার ছিল। কেন দরকার ছিল বলি, কারণ হচ্ছে আমার ওই জায়গাটায় বুঝতে হবে আসলে আমার চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়েছে কিসে। ওকে, এখন আমি একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা দেখলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে কিসে। দেখো তো, প্রোটন সংখ্যা এখানেও এক, এখানেও এক, এখানেও এক, তার মানে কি প্রোটন সংখ্যা একই। আমি বলছিলামই যে আইসোটোপ, প ফর প্রোটন, তার মানে আইসো মানে একই, প ফর প্রোটন, মানে প্রোটন সংখ্যা একই হবে। তো আইসোটোপের প্রথম শর্ত মেনে গিয়েছে যে প্রোটন সংখ্যা একই আছে। চেঞ্জ হবে কি, নিউট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যাটা ডিপেন্ডেন্ট কিসের উপর দেখো তো, ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার উপর না। প্রোটন সংখ্যা সেম আছে, প্রোটন সংখ্যা কোনো একটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সবসময় সেম থাকে, তাহলে তার নিউট্রন সংখ্যাটা কিভাবে আমি বের করি, আমার জাস্ট ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় না। তাহলে এই যে এ চেঞ্জ হয় না, তাহলে আমার এই যে এই এটা চেঞ্জ হচ্ছে কিনা সেটাই যদি আমি দেখি, তাহলে আমি বুঝবো যে নিউট্রনও চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না, এবং ভরও চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না। তাহলে দেখো তো, এক ছিল 2 হয়েছে 3 হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, 1 মাইনাস 1 মানে প্রোটন মাইনাস ভর, তাহলে 0। আর ভর সংখ্যা কত, এ 1। এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 1, নিউট্রন সংখ্যা কত, 2 মাইনাস 1 মানে 1, ভর সংখ্যা কত, 2। এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2, ভর সংখ্যা 3, তাই না। তাহলে দেখো তো, এখানে একটু দেখাই যে প্রোটন সংখ্যা এগুলো সব ইকুয়াল ইকুয়াল না, বাট নিউট্রন সংখ্যা একটাতে আছে হচ্ছে 1, একটাতে আছে হচ্ছে 2, একটাতে আছে হচ্ছে 0, তো এটা কিন্তু আলাদা। ভর সংখ্যাও দেখো, একটাতে 1, একটাতে 2, একটাতে 3, এটাও আলাদা। তার মানে কি, তার মানে হচ্ছে এদের শুধুমাত্র প্রোটন সংখ্যা সেম, বাকি সব আলাদা। তার মানে এইগুলোকে আমি বলবো হচ্ছে পরস্পরের আইসোটোপ। এটা একটা উদাহরণ। এখন আমরা এই তিনটা জিনিসের নাম আমাদের জানতে হবে যে এগুলোকে কি বলে। এটাকে বলা হয় হচ্ছে প্রোটিয়াম, এটাকে বলা হয় হচ্ছে ডিউটেরিয়াম, ওই ডিউটেরন কথাটা ওই জায়গা থেকে আসে। আর এটাকে বলা হয় হচ্ছে টিট্রিয়াম। মনে থাকবে, থাকবে। এখন আবার আরেকটা জিনিস জানতে হচ্ছে এখানে, আমরা কিছু যৌগ দেখি যেমন H2O, এগুলো 9 ছিল রাসায়নিক কিসে ছিল, রাসায়নিক বন্ধন গেল, তারপরে হচ্ছে মোল রাসায়নিক বিক্রিয়াতে ছিল D2O, আর আরেকটা হচ্ছে T2O, তিনটা যৌগ। এটা আমরা শিখছি, D2O পর্যন্ত আমরা শিখছি। তো এটা কি, সাধারণ পানি না, এটা গঠিত হয় প্রোটিয়াম দিয়ে বা সাধারণ হাইড্রোজেন দিয়ে।
D2O কি ভারী পানি না? ডিট্রিয়াম অক্সাইড, ডাইহাইড্রোজেন অক্সাইড, এটা ডাইডিট্রিয়াম অক্সাইড মানে হচ্ছে তোমার ভারী পানি এটা। আর টিট্রিয়াম দিয়ে যেটা সেটা হচ্ছে অধিক ভারী পানি। যেটা প্রকৃতিতে নাই বললেই চলে, বাট রেয়ার রেয়ার। ওকে, মোটামুটি শিখলাম। আরো 2টা উদাহরণ দিব, কারণ হচ্ছে আমার উদাহরণ দেওয়ার জায়গায় হচ্ছে এটা, এটা বাদে বাকিগুলোতে অত উদাহরণ লাগে না, লাগে যেটাতে আমি সেটাতেই দেবো। ওকে, সেকেন্ড উদাহরণটা এরকম, এগুলো আমাদের পরিচিত উদাহরণগুলোই দিচ্ছি আমি, অপরিচিত কোনো উদাহরণ আমি দিচ্ছি না। আমরা 9-10 ফিজিক্সে পড়ে আসছিলাম ইউরেনিয়াম, পড়ছিলাম না? পড়ছিলাম তো। ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ভালো কথা। কিন্তু এখানে তার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ভর সংখ্যা। কিরকম? 234, যেটা আমরা কিনা ইউজ করতে দেখছিলাম পারমাণবিক চুল্লিতে, আরেকটা আছে 235, আরেকটা আছে 236। তো দেখো তো, 3টা ইউরেনিয়ামের ভর সংখ্যা ভিন্ন, আর যেহেতু এই ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা ডিপেন্ড করে এই ভর সংখ্যার উপরে, তাহলে বলো বলো বলো, তাহলে বলো তো এই ইউরেনিয়ামের এই 3টা কি পরস্পরের আইসোটোপ না? অবশ্যই। আর একটা উদাহরণ আমরা দেখব, এটা আবার কাছাকাছি একটা উদাহরণ, আমাদের কার্বন খুবই পরিচিত, কার্বন 6 না? 6। কার্বনের আইসোটোপ আছে হচ্ছে কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ওকে, তো এখানেও দেখো তো ওই সেম না, ভর সংখ্যা ভ্যারি করতেছে, এই যে ভর সংখ্যা ভ্যারি করতেছে, তো এগুলো পরস্পরের আইসোটোপ। এবং একটা জিনিস জানবো যে কার্বন 14, এটা আইসোটোপের ব্যবহার একটু পরে আসবে, সেখানে আমি জানবো যে পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য আমি কার্বন 14 আইসোটোপকে ব্যবহার করি। ঠিক আছে, রেটিং পদ্ধতি বলে, লাগবে না। তো পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য আমি কার্বন 14 আইসোটোপ ইউজ করি। আর ইউরেনিয়ামের যে বললামই তো, নিউক্লিয়ার চুল্লিতে 234 ইউজ করা হয়। এরকম আরো ইউজেস আছে যেটা এখন জানার দরকার নাই, আমি জাস্ট জানতেছি কি যে অ্যাকচুয়ালি আইসোটোপ হচ্ছে কোনগুলো। দেখো তো, প্রথম উদাহরণে 3টাই হাইড্রোজেন না, পরেরটাতে 3টাই ইউরেনিয়াম, পরেরটাতে 3টাই কার্বন। আচ্ছা, একটা জিনিস বলি নাই এখানে, সেটা হচ্ছে এই হাইড্রোজেনের টোটাল 7টা আইসোটোপ আছে, 7টা, যার ভিতরে 3টা বাই 4টা আকারে আছে। তো 3টা পাওয়া যায় হচ্ছে প্রকৃতি থেকে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, আর বাকি 4টা ল্যাবে তৈরি করা হয়। ওটাও কিন্তু 9-10 ভিতরে, ওই যে ইয়ার ভিতরে ছিল, পরমাণুর পদার্থের গঠনের মধ্যে ছিল তোমাদের, এটা মনে আছে আমার। তো ওই জন্য আমি যেগুলো যেগুলো জানো তোমরা সেগুলো অত পেঁচাল পাচ্ছি না। তো মোটামুটি তো এই প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হ্যান ত্যান, এগুলো তো মোটামুটি শেষ হলো, তাই না? নেক্সট আমরা আইসোটোপের কিছু বৈশিষ্ট্য দেখি। আইসোটোপের বৈশিষ্ট্য কি দেখো তো। আইসোটোপের ক্ষেত্রে দেখো খুবই সহজ সহজ জিনিস, যেমন পারমাণবিক সংখ্যা সমান, এটা আমরা পড়ছি যে আইসো মানে একই, টপের প মানে প্রোটন, প্রোটন মানে পারমাণবিক সংখ্যা, সেম কথা। নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এই জন্য ভিন্ন। কারণ কি আমি বলছিলাম, নিউট্রন ইজ ডিপেন্ডেন্ট অন ভর, আর ভর ইজ ডিপেন্ডেন্ট অন নিউট্রন। ওকে, কারণ পারমাণবিক সংখ্যা সেম থাকে। তারপরে প্রোটনের সংখ্যা যেহেতু সমান, তাহলে ইলেকট্রন বিন্যাস একই হয়, মানে প্রোটন একই, ইলেকট্রনের ক্ষেত্রে একই। নিরপেক্ষর ক্ষেত্রে দেখো, নিরপেক্ষ কেন বলতেছে, কারণ হচ্ছে কোনো আয়ন গঠন করলে সেক্ষেত্রে কি আর একই থাকবে? যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি একটা দেখি সোডিয়াম 23, তো 11/23, আরেকটা আছে হচ্ছে সোডিয়াম 24,
11/24। এখন এটা যদি এরকম হয় যে সোডিয়াম 23 11 একটা প্লাস আসতেছে, মানে একটা ইলেকট্রন বহির্ভূত হয়েছে, তাহলে কি এই ইলেকট্রন বিন্যাস আর এই ইলেকট্রন বিন্যাস সেম হবে কখনো? কখনোই হবে না। তো এটাই নিরপেক্ষ অবস্থায় যখন থাকবে তখনই কেবলমাত্র হবে, যখনই চার্জিত হয়ে যাবে তখন আর হবে না। তবে রাসায়নিক ধর্ম একই, কারণ কি বলতো, পর্যায় সারণীর একই জায়গায় অবস্থান না, মানে একই অবস্থানে থাকবে, ওই একটা ঘরই ওর জন্য বরাদ্দ। সোডিয়াম সোডিয়ামই, সবগুলোই সোডিয়াম, জাস্ট খালি নিউট্রন ভর সংখ্যার ভিন্নতার কারণে এরা আইসোটোপ হচ্ছে, কিন্তু সোডিয়াম তো সোডিয়ামই। ইলেকট্রন বিন্যাস সেম হয়। আবার ভৌত ধর্ম ভিন্ন হতে পারে, যেমন ভর, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিস্মরণের হার। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো আলাদা হতে পারে, এটা স্বাভাবিক, কারণ এখানে তার কি ভর সংখ্যায় ভিন্নতা আসতেছে, মানে তার আপেক্ষিক পারমাণবিক ভর যেটা, সেখানেও ভিন্নতা আসবে। তো এইগুলোর কারণে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হবে, তার ভর আলাদা হবে। বিস্মরণের হার, ঘনত্ব এগুলো পরে, অনেক পরে, দেরি আছে, এখন ওগুলো জানার দরকার নাই। তো কিছু আইসোটোপ হয় তেজস্ক্রিয়, আবার কিছু হয় স্থিতিশীল। ওটা আমরা পড়ছি যে 1300 আইসোটোপ আছে, তার ভিতরে তেজস্ক্রিয় আছে, কিছু স্থিতিশীল আছে, মানে স্থায়ী অস্থায়ী যেগুলো আর কি। অস্থায়ী মানে তেজস্ক্রিয়। তো একই মৌলের আইসোটোপগুলো পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে, এটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসার মতো একটা লাইন। আমি বলেই দিচ্ছি যে এমসিকিউতে এই লাইনগুলো আসতে পারে। তো আইসোটোপের কয়েকটা আইসোটোপ নিয়ে একটু কথা বলি। আসো, কথা বললে মোটামুটি আইসোটোপের কাহিনী মনে হয় শেষ হবে তাহলে। হ্যাঁ, ব্যবহার আছে, ওহো, শেষ বলে কিছু নেই, তারপরে আইসোবার। ওকে, সমস্যা নেই। দেখো কয়েকটা আইসোটোপ, যেমন হাইড্রোজেনের আইসোটোপ। আমরা কি হাইড্রোজেনের আইসোটোপ শিখি নাই? আমাকে একটু বলবেন, হাইড্রোজেনের আইসোটোপ আমরা মাত্র শিখলাম, টোটাল 7টা আছে আইসোটোপ, বাট স্থায়ী হচ্ছে 3টা। টোটাল আইসোটোপ আছে হচ্ছে 7টি, বাট আমরা পড়বো হচ্ছে 3টা। কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। বাকিগুলো কি? বাকি 4টি ল্যাবে তৈরি করা হয়, ল্যাবে তৈরি হয়, আমরা প্রকৃতির গুলো শিখতেছি। অক্সিজেন, অক্সিজেনের আইসোটোপ আছে হচ্ছে 3টা। কি কি আছে একটু বলি। অক্সিজেন 16 তো আমরা সবাই চিনি, আমি আর নিচে পারমাণবিক সংখ্যা লিখলাম না। অক্সিজেন 17 আছে এবং অক্সিজেন 18 আছে। কার্বনের আছে 3টা। কি কি? কার্বন 12, কার্বন 13, কার্বন 14, আমরা উদাহরণ দেখে আসছি। কপার, কপারের আছে 2টা, কপার 63 আর কপার 65। ক্লোরিন, ক্লোরিনের আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে ক্লোরিন কত 35, আর আরেকটা হচ্ছে ক্লোরিন 37। পটাশিয়াম, পটাশিয়ামের আছে 2টা, পটাশিয়াম আছে হচ্ছে তোমার 39, তো স্বাভাবিকটা তাই না। আরেকটা আছে পটাশিয়াম, সেটা হচ্ছে 38। ঠিক আছে, এই মোটামুটি এই। সোডিয়াম, সোডিয়ামেরটা দিলাম না কারণ কি জানো, সোডিয়ামের কোনো স্থায়ী আইসোটোপ নাই, যা আছে অস্থায়ী। ওই সোডিয়াম 23 বা সোডিয়াম 24 যেগুলো আমরা দেখি, অস্থায়ী আইসোটোপ ওগুলো সোডিয়ামের। ঠিক আছে, তো ওই জন্য সোডিয়ামটা এখানে এলিজিবল করা হয় নাই। তো আইসোটোপের কয়েকটা ব্যবহার আছে, এগুলো হচ্ছে ঠাড়ায় মুখস্থ করা, আর কিচ্ছু না। আমি যতই পড়াই আলটিমেটলি এটা মুখস্থই করবে তোমরা। যেমন ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয় হচ্ছে কোবাল্ট 60, থাইরয়েড রোগ নির্ণয় ব্যবহার করা হয় আয়োডিন 131, এবং চিকিৎসাতেও এগুলো আমরা পড়ছি। পৃথিবীর বয়স নির্ণয় ব্যবহার করা হয় কার্বন 14। এই লাইনটা এমসিকিউ এর জন্য 1 2 3 4 দিলাম 4 স্টার। তো জীবাশ্মের বয়স, পৃথিবীর বয়স সবই এই কার্বন 14। কৃষি গবেষণায় লাগে, শিল্পের ত্রুটি শনাক্তকরণে, গবেষণার ট্রেজার হিসেবে, খাদ্য সংরক্ষণে, এইগুলো ক্ষেত্রেও। বাট এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসে না। এগুলো রিডিং দিবা ডিরেক্টলি, এমনি দেখবা যে যখন রিডিং দিবা, রিডিং দেখতে চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করবা যে এটার পরে এটা পড়লাম। কারণ পরীক্ষাতে যাবো দেখবো যে সিরিয়ালি মনে আসবে না, অপশনটা দেখার পরে মনের সামনে অতটুকু ভাসবে, তাহলে তুমি এমনি পারবা। সহজ বুদ্ধি, এখানে এত এফোর্ট দেওয়ার কিছু নেই। ওকে,
তো আইসোবার জিনিসটা কি সেটা বুঝতে হবে ভালোভাবে, কজ এই জায়গা থেকেও দেখবা যে প্রশ্ন হঠাৎ হঠাৎ দিয়ে দেয় না, মানে বেশিরভাগ সময় দেখা যায় দিয়ে দেয়। তো আইসো শব্দ তো আমি আগেই বলে দিছি যে আইসো মানে হচ্ছে একই, একই। আর বার, বারের শেষে দেখো র আছে, তো র আমরা ভর কথাটা লিখলে লাস্টের র পাই না, তো যার ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, বাকিগুলা ভিন্ন, তাকে বলা হয় কি আইসোবার। তো ভর সংখ্যা একই যদি হয়, প্রোটন নিউট্রন এগুলো আলাদা আলাদা হবে, স্বাভাবিক, কারণ একটা একই হলে সব তো একই না, একটা একই হয় বাকি সব ভিন্ন ভিন্ন হয় না। প্রতিটার ক্ষেত্রে আইসোটোপ বার যাই বলো না কেন, একই বলতে ওই আইসো যার সাথে আছে ওই বারের মধ্যে ভর ভর লুকায় আছে কথাটা, ওইটাই খালি হবে একই, বাকি সব ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে আইসো বার জিনিসটা দ্বারা দিস রেফার্স টু এইরকম যে যেটার ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে, তাদেরকে আমরা পরস্পরের আইসো বার বলবো, আইসো বার বলবো ভালোভাবে। আইসোটোপ তো আমরা দেখেই আসছিলাম, জাস্ট এ মোমেন্ট আমরা একটু দেখাই নেই। আইসোটোপ আমরা দেখেই আসছিলাম যে আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা আলাদা, সেটা আইসোটোপ। তারপরে তো আইসোটোপের উদাহরণ আমরা দেখলাম, হ্যান করলাম, তারপরে আমরা ব্যবহার দেখলাম। আইসোবারের ক্ষেত্রে কি, আইসোবারের ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা একই, প্রোটন আর নিউট্রন সংখ্যা ভিন্ন। উদাহরণ দেখি আমরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। তো উদাহরণ আমি ধরো যে একটা ক নাম্বার একটা উদাহরণ আমি দিলাম, ধরো এরকম যে আমরা কি জানি নাইট্রোজেন, নাইট্রোজেন কত 14 7 না, ভর সংখ্যা 14 আর এমনি হচ্ছে 7। আবার আমরা কার্বন 6 এর একটা আইসোটোপ আছে 14, কার্বন 14 আইসোটোপ আছে যেটাতে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। আমরা এই যে আগের স্লাইডেই আমরা দেখে আসছিলাম, লাস্ট যেটা দেখলাম সেটাতেই ছিল, এই দেখো এই যে কার্বন 14, এটা জীবাশ্মের বয়স বের করা হয়। তারপর পৃথিবীর বয়স আমি লিখেও দিছিলাম যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এটা। তো তো সেই কার্বন 14 আবার চলে আসছে। তো আবার আরেকটা আমরা আগে উদাহরণ দুটা লিখি, তারপরে আমি বলতেছি কি জন্য এটা হলো। ম্যাগনেসিয়াম আর সোডিয়াম নিলাম, সোডিয়ামের যদিও স্থায়ী আইসোটোপ নাই, তারপরেও আমরা সোডিয়াম দিয়ে উদাহরণ দিচ্ছি। মেলানো তো লাগবে রে বাপ, 24 11 আর ম্যাগনেসিয়াম হচ্ছে 24 12, তাই না? এত উদাহরণের দরকার নেই, দুটা দিলেই হচ্ছে, দুইটা দিলেই হচ্ছে, মোর দ্যান এনাফ হবে। লক্ষ্য করো নাইট্রোজেনের ভর সংখ্যা কত 14, কার্বনেরও 14, দেখো তো ভর সংখ্যা একই না? তাহলে আমি এটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে বোঝা যাবে। আচ্ছা একটু, আচ্ছা থাক থাক সমস্যা নেই। তো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে দেখো নাইট্রোজেনের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা, এই তিনটা জিনিস আমরা দেখব, ঠিক আছে। একইভাবে আবার কার্বনের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা আমরা দেখব। তো নাইট্রোজেনের ক্ষেত্রে এক্সপ্লেন করেই দেবো, প্রোটন 7টা লেখাই আছে, নিউট্রন কত, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা না, 14 বিয়োগ 7 সমান কয়টা হলো তাহলে 7টা, আর ভর সংখ্যা তো 14 দেখাই যাচ্ছে। কার্বনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান কয়টা 8টা, আর ভর সংখ্যা তো 14। এবার দেখো তো এই যে ভর সংখ্যা এটা ইকুয়াল, কিন্তু দেখো তো নিউট্রন সংখ্যা একটার 8 আর একটার 7, প্রোটন সংখ্যা একটার 7 আর একটার 6, তাহলে এই দুইটার ক্ষেত্রে প্রোটন সংখ্যাও আলাদা, নিউট্রন সংখ্যাও আলাদা, শুধুমাত্র ভর সংখ্যা একই। তাহলে ভর সংখ্যা একই, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই এরা হচ্ছে পরস্পর আইসো বার, কারণ এই বার দ্বারা ভর বোঝাচ্ছি, র দ্বারা ভর মনে রাখো একটু কষ্ট করে, যেমন সেমন করে, বাজে ছন্দ হলেও মনে রাখতে হবে। আচ্ছা দ্বিতীয় যে উদাহরণটা আছে ম্যাগনেসিয়াম, এটার ক্ষেত্রেও দেখো তো যে ভর সংখ্যা এটার 24, সোডিয়ামের হচ্ছে 24, তাহলে দুইটারই যেহেতু 24 তার মানে সেম সেম। তো আমি এবার ম্যাগনেসিয়ামেরটা একটু বের করব। ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা, নিউট্রন কয়টা আর ভর সংখ্যা কত। আবার সোডিয়ামেরও আমি বের করি, এইটার ক্ষেত্রে জাস্ট প্রোটন, নিউট্রন আর ভর, ঠিক আছে। আচ্ছা তো ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা আছে এখানে 12টা,
নিউট্রন হবে কত, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান হচ্ছে 12, আর ভর সংখ্যা তো 24 লেখাই আছে। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কয়টা, 11টা। নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান 13, আর ভর সংখ্যা তো 24। দেখো তো এই দুইটা কেসেও, ইন দিস টু কেস, দেখো তো এই যে ভর সংখ্যা যেটা আছে, এটারও যে ভর সংখ্যা, এটারও যে ভর সংখ্যা, দুইটা ইকুয়াল না? তাহলে আমি বলতে পারি যে ভর সংখ্যা সমান আছে, কিন্তু এটার প্রোটন সংখ্যা আছে হচ্ছে 12, আর এটার প্রোটন সংখ্যা আছে 11, মিলছে? মিলে নাই। এটা নিউট্রন আছে 12, এটা নিউট্রন আছে 13, মিলছে? মিলে নাই। তাহলে কি নিউট্রন আর প্রোটন সংখ্যা ভিন্ন, শুধুমাত্র ভর সংখ্যা একই। তো এই জন্য এরা হচ্ছে পরস্পরের আইসোবার। আইসোবারের বৈশিষ্ট্য আছে বেশ কিছু, এখানে আমি একটু মুখে মুখে বলি। ওই আইসোটোপ যখন আমরা শিখছিলাম কিছু বৈশিষ্ট্য বলা ছিল, যেমন আইসোটোপের ক্ষেত্রে কি ছিল, আমরা একটু আইসোবারেরও বৈশিষ্ট্য লিখব। যেমন আইসোটোপের ক্ষেত্রে ছিল হচ্ছে যে এটার ভর সংখ্যা, আইসোটোপের ক্ষেত্রে এরকম ছিল যে আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসোবারের ক্ষেত্রে কি হলো, আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা একই, ভিন্ন কি কি, ভিন্ন হচ্ছে প্রোটন কমা নিউট্রন সংখ্যা আলাদা। তারা হচ্ছে পরস্পরের আইসোবার। তো বৈশিষ্ট্য পরেরটা যদি দেখি, যে আইসোবারের ক্ষেত্রে আমরা দুইটা উদাহরণই দেখলাম, একটা ছিল হচ্ছে নাইট্রোজেন আর কার্বন, আর আরেকটা ছিল হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, তাই না? তো এগুলো কি ছিল, এগুলো পরস্পর ভিন্ন ভিন্ন মৌল ছিল না? তাহলে আইসোবার হয় ভিন্ন ভিন্ন মৌলের। সুন্দর করে গুছায় তোমরা লিখে নিও, পরে এগুলা কাজে দেবে, অনুধাবনে দেখে বা চলে আসছে। হ্যাঁ, আমি একটা অ্যানালাইসিস শিট রেডি করব বড় প্রশ্নগুলোর উপরে, অনুধাবনমূলক প্রশ্ন টশ্ন এগুলো দিয়ে, ওটা পড়লেও হয়ে যাবে এখন থেকে পড়লে, কিন্তু বেসিকের সাথে পড়লে চাপটা আর হয় না পরে গিয়ে। আবার আইসোবারের ক্ষেত্রে পর্যায় সারণীর, আমরা আইসোটোপে দেখছিলাম যে একটাই অবস্থান, যেমন কার্বন 12, কার্বন 13, কার্বন 14, তো কার্বন 12, 13, 14 এই তিনটাই কিন্তু একই জায়গায়, তিনটাই কার্বন। তো কার্বনের পজিশন হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বার যে মৌলটা সেটারই তিনটা আলাদা আলাদা ভর সংখ্যা বা বিশিষ্ট আর কি, যেটা সেটা। তো এটার ক্ষেত্রে আবার দেখো, একটা সোডিয়াম একটা ম্যাগনেসিয়াম, যেহেতু ভিন্ন মৌলের, তো ভিন্ন মৌলগুলো ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করবে না, ভিন্ন স্থানে পর্যায় সারণীর। তাহলে পর্যায় সারণীর ভিন্ন ভিন্ন স্থানে এরা অবস্থান করে, আর ওটা একই স্থানে অবস্থান করবে। আচ্ছা, ভৌত রাসায়নিক ধর্ম এদের ভিন্ন হবে, স্বাভাবিক। বৈশিষ্ট্য তোমরা বানায় নিবা, বা ওই নোটের ওপর যখন একটা ভিডিও ছোট করে পাবলিশ করবো ওভারভিউ, তখন তুমি নোটটা দেখলে এমনি বুঝে যাবা কি আছে না আছে। আইসোটন, আইসোটন গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস। ওকে, তো এই টন 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 শেষের দন্তন্য, তো দন্তন্য মিন্স হচ্ছে নিউট্রন, আর আইসো মানে তো এই যে একই, একই কথা। তার মানে যেটার যে মৌলগুলোর নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা সেম, প্রোটন আর ভর সংখ্যা আলাদা। তাহলে নিউট্রন সংখ্যা এই লেখাই আছে, নিউট্রন সংখ্যা একই, প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা এই দুইটা ভিন্ন, তাদেরকে আমি পরস্পরের কি বলবো, আইসোটন বলবো। ঠিক আছে, নিউট্রন, বাকি সব ভিন্ন, বাকি সব ভিন্ন, জাস্ট শুধুমাত্র নিউট্রন সংখ্যা সেম। একটা মাত্র উদাহরণ দিলে এমনি বোঝা যাবে, খুব সহজ একটা উদাহরণ। উদাহরণটা আমাদের খুবই পরিচিত, একটু আগে দেখে আসছি, কিন্তু একটু ভিন্ন দেখে আসছি। ম্যাগনেসিয়াম 12, 24 দেখলাম না, আর সোডিয়াম 11, 23 আছে না? সোডিয়াম 11, 23-এর অস্তিত্ব অবশ্যই আছে। তো এই দুটার ক্ষেত্রে একটু দেখা যাক, হিসাব করা যাক। এই প্রথমে আমরা ম্যাগনেসিয়াম নিয়ে হিসাব করতেছি। তো ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ভর সংখ্যা কত। সোডিয়ামের ক্ষেত্রে ওই সেম হিসাবই করব, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ভর সংখ্যা কত, সেম হিসাবটা হবে দুই পাশেই। তো ম্যাগনেসিয়ামের প্রোটন 12টা, নিউট্রন হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান 12, আর ভর সংখ্যা তো 24। আবার সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, প্রোটনের তো কোনো চেঞ্জ নাই, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা 23 বিয়োগ প্রোটন সংখ্যা 11 সমান 12টা, আর ভর সংখ্যা হচ্ছে 23।
লক্ষ্য করলে এবার দেখা যাচ্ছে সুন্দর মতো স্পষ্ট হয়ে উঠছে যে এর ভর সংখ্যা আলাদা, এর প্রোটন সংখ্যা আলাদা, এর নিউট্রন সংখ্যা ইকুয়াল। দেখো এই পাশেও নিউট্রন 12টা, এই পাশেও নিউট্রন 12টা। তার মানে আইসোটনের ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা একই হচ্ছে, প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা এই দুটা জিনিস ভিন্ন হচ্ছে, তাই এরা পরস্পরের আইসোটন। বোঝা গেছে আইসোটন নিয়ে? আইসোটনের বৈশিষ্ট্য আর আলাদা করে বলার দরকার আছে? নিউট্রন সংখ্যা এক, তার মানে প্রোটন আর ভর সংখ্যা ভিন্ন, একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। আরেকটা কি, এটার ক্ষেত্রেও যেহেতু নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন আর ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা যেটার যেটার ভিন্ন সেটা সেটা অবশ্যই ভিন্ন ভিন্ন মৌল হবে, তার মানে আইসোটন অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। ওকে, তো পর্যায় সারণীর ভিন্ন জায়গায় অবস্থান করে, ভৌত রাসায়নিক ধর্মও ভিন্ন, ওই সেম বৈশিষ্ট্যগুলাই। তো আইসোটন আর আইসো বার এই দুইটার ক্ষেত্রে যেটা কমন বৈশিষ্ট্য যে এরা ভিন্ন মৌলের হয়, আবার এদের পর্যায় সারণীর অবস্থানও ভিন্ন জায়গায়, ভৌত রাসায়নিক ধর্মও এদের ভিন্ন, এই তিনটা বৈশিষ্ট্য মিলে যায়। কেন যেন মিলে যায় না, মিলে যায় না, হ্যাঁ মিলে যায়, কারণ হচ্ছে কি দুইটার ক্ষেত্রে ওই সেম ক্যারেক্টারিস্টিক্স প্রযোজ্য হয়, তো সেই জন্য মিলে যায়। ওকে, নেক্সট আমরা যেটা শিখতেছি এটার বৈশিষ্ট্য নিজে লিখে নিও, নিজে করবে, HW, হ্যাঁ সিকিউ খ আকারে যেভাবে লেখে সেইভাবে করে করবা, ঠিক আছে? একটা প্র্যাকটিস হোক, একটু প্র্যাকটিস হোক। এরপরে আরেকটা শিখবো, শেখার কোনো শেষ নাই, না শিখলেও দোষ নাই। তো এরপরে আমরা শিখবো হচ্ছে আইসোস্টার। আইসোস্টার জিনিসটা কি সেটা শিখবো। তো আইসোস্টার, ওমা টন হয়ে আছে কেন, স্টার হবে, আগেরটা কপি করে এনে বসায় দিছি তো চেঞ্জ করিনি। এটার ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে, ওই এই শব্দ দিয়ে হবে না, ঠিকই আছে, মিসাই আসছে, এটার দরকারই নাই। দেখো আইসোস্টার জিনিসটা কি, আইসোস্টারের ক্ষেত্রে মৌলের ইলেকট্রন সংখ্যা, মানে আমি যে যে যৌগ বা নেব আর কি, যে যৌগগুলো নেব আইসোস্টার যৌগের ক্ষেত্রে হয়, তো মানে যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশগুলো নিয়ে যেটা, বা যৌগ যেটা আমরা বুঝি, যেমন আমরা কার্বন ডাই অক্সাইড বুঝি না, দুইটা ভিন্ন ভিন্ন মৌল মিলে যৌগ, আবার একটা একটা নাইট্রোজেন, এটা একটাই দ্বিপরমাণুক, এটাও একটা যৌগ। তো এই ধরনের মানে যে যৌগগুলো থাকবে সেই যৌগগুলার মোট ইলেকট্রন সংখ্যা আর মোট পরমাণুর সংখ্যা সমান হবে, তখন সেটাকে আমি আইসো স্টার বলবো। তো স্টার আসলেই স্টার মার্ক থাকুক এটায়। সো এটার উদাহরণের জন্য কি জায়গা রাখিয়াছি, আইসো ইলেকট্রনে গেছি। আচ্ছা দেখো আইসো স্টারের একটু উদাহরণ দেখি, কেমন কেমন একটু লাগে না, তো ওই জন্য একটু উদাহরণ দেখা যাক, যাতে করে কেমন কেমন বোধটা হটে যায়। ওকে, দুই ভাগে ডিভাইডার টেনে নিলাম, কারণ হচ্ছে একটু উদাহরণগুলো একটু ঘিজিবিজি হয়ে যায় দেখতে, সেই জন্য। হ্যাঁ, তো ফার্স্টে একটা উদাহরণ দেওয়া যাক। এরকম কার্বন মনোঅক্সাইডকে আমরা চিনি না, চিনি, আরেকটা ধরো নাইট্রোজেন নিলাম। এখন এটা নিয়ে আমরা একটু চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু করি। কার্বন মনোঅক্সাইডে কার্বন অক্সিজেন দুইটা মৌল আছে, কার্বনের ইলেকট্রন আছে কয়টা? 6টা, অক্সিজেনের আছে 8টা, টোটাল ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন সমান 6 যোগ 8 মানে 14টি। আবার মোট পরমাণুর সংখ্যা, আমরা বলছি কি ইলেকট্রন আর পরমাণুর সংখ্যা সমান হতে হবে, মোট পরমাণুর সংখ্যা কয়টা দেখো তো, 2টা না? 2টা। নাইট্রোজেনের কাহিনীর মধ্যে আসো, যদি তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি দেখবা মোট ইলেকট্রন কয়টা, নাইট্রোজেনের একটা নাইট্রোজেনের কয়টা? 7টা ইলেকট্রন, 2টা নাইট্রোজেন আছে, 2 দিয়ে গুণ দাও, 7 দুগুণ 14টি, মিলছে। আবার মোট পরমাণু কয়টা আছে? 2টা নাইট্রোজেন, তাহলে 2টা পরমাণু, তাই না? 2টা পরমাণু মিলে একটা অণু গঠন করছে, নাইট্রোজেন অণু। সো ভালো করে দেখো, মোট ইলেকট্রন এখানেও 14, এখানেও 14, মিলে গেছে। আবার মোট পরমাণুর সংখ্যা এখানেও 2, এখানেও 2, মিলছে। আমি এখন ইজিলি বলতে পারবো যে এই কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন পরস্পরের আইসোস্টার,
সংজ্ঞার ভিতরে দিছিলাম পরস্পরের কথাটা, হ্যাঁ এই যে পরস্পরের কথাটা সব সংজ্ঞায় লাগাই দিবা, কারণ একাধিকগুলো নিয়ে কম্পেয়ার করা হয় এটাকে। একটার সাপেক্ষে আরেকটা আইসোটোপ, একটা সাপেক্ষে আরেকটা আইসোবার, আরেকটা আইসোস্টার, আরেকটা আইসোমার, কোনটা হবে সেটা তোমার আরেকটাকে সাপেক্ষে নিয়ে কম্পেয়ার করতে হয়। কম্প্যারিজনের মাধ্যমে এটার রেজাল্ট আসে, তো সেই জন্য এটাকে মাথায় রাখতে হবে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি আরও ক্লিয়ার হওয়ার জন্য। সেটা হচ্ছে এরকম, C6H6 কে কে চিনি আমরা? বেনজিন চিনি তো, লিখব বেনজিন। পরেরটা আমরা চিনি না অনেকে, B3N3H6 নাম জানি, পরে শিখবো, আগে আমরা লিখি জাস্ট বোরাজিন। তো এই দুটোর নাম আমাদের জানার দরকার নাই, আমরা মেইনলি উদাহরণ হিসেবে এটাকে আনতেছি কি জন্য, জাস্ট শুধু দেখার জন্য যে আসলে আমার থিওরি বা যেটা আমরা দিচ্ছি সেটা মেলে কিনা। তো এখানে কার্বন আছে 6টা, 6টার ইলেকট্রন 6 6 36টা। হাইড্রোজেন আছে 6টা, 6টার ইলেকট্রন 6 একে 6টা, টোটাল ইলেকট্রন 42টি ইলেকট্রন গেল। মোট পরমাণু কয়টা দেখো তো, 6 যোগ 6 না, 6টা কার্বন যোগ 6টা হাইড্রোজেন, তার মানে 12টি গেল। এই দিকে আসো, বোরাজিনে, বোরনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরন 5, তাহলে 5টা ইলেকট্রন, 3 5 15, 3টা বোরন আছে। নাইট্রোজেন 7, 3 7 21, ওয়াও কি সুন্দর 21, 3 7 21। আর হাইড্রোজেন 6টা যোগ 6, টোটাল হিসাব করো, 6 আর 21 27, 27 আর 5 42টি ইলেকট্রন। হ্যাঁ 42টা। আর মোট পরমাণু কয়টা দেখা যাক। বোরন 3টা, নাইট্রোজেন 3টা, হাইড্রোজেন 6টা, টোটাল 12টি। ম্যাজিক, ম্যাজিক দেখো, সুন্দর ম্যাজিক একটা। বেনজিনে ইলেকট্রন ছিল টোটাল 42টা, বোরাজিনেও ইলেকট্রন 42টা। বেনজিনে মোট পরমাণু 12টি, বোরাজিনেও মোট পরমাণু 12টি। সংজ্ঞার সাথে আমাদের মিলে গেছে যে যে সকল যৌগের, এখানে একটু সুন্দর করে এটা এই জিনিসটা মনে রাখবো, এই যে কথাটা কেটে দাও, এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে যৌগের, মানে যে সকল যৌগের ইলেকট্রন সংখ্যা আর মোট পরমাণুর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো স্টার বলা হয়। তার মানে কি কি সংখ্যা সমান হতে হবে? আমার এখানে শর্ত বলতেছে যে আমার কি কি সংখ্যা সমান হতে হচ্ছে, আমার ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে এবং আমার পরমাণুর সংখ্যা সমান হতে হবে। তো এই যে আমি প্রত্যেকটার ক্ষেত্রেই ইলেকট্রন সংখ্যা বের করছি, দেন পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পরমাণুর সংখ্যা দেখছি দুইটা সমান, এরা পরস্পরের আইসোস্টার। আবার এখানে ইলেকট্রন সংখ্যা পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পরমাণুর সংখ্যা বের করছি, দেখছি দুই পাশে সমান হয়েছে, এরা পরস্পরের আইসোস্টার। বোঝা গেছে? উদাহরণগুলো খুবই কাজে লাগবে, ভালো করে মনে রাখো। ওকে, আমি মধ্যের এই দাগটাকে ঠিক করে দিই। হ্যাঁ, পার্টিশনটা ভালো লাগতেছে না দেখতে। ওকে, একা একাই হেলে দুলে গেল রে। আচ্ছা যাক, সমস্যা নেই। স্তম্ভ, ডিজাইনার 1,2 লিখলাম, যাও। ওকে, কিছুই লিখলাম না, ফাঁকাই থাকুক, ওটা স্তম্ভ আকারে থাকুক। কি জানি পাগলামিতে ধরলো, ডিজাইন করতেছি, প্রকৌশলী 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 প্রকৌশলী। ব্যাস, নেক্সট আমরা এবার শিখবো হচ্ছে আইসো ইলেকট্রন। কী রে, পয়েন্টার হাওয়া হয়ে গেল কেন? হ্যাঁ, এবার আমরা শিখবো হচ্ছে আইসো ইলেকট্রন। তো আইসো আবার টন আসছে, সবগুলোতেই ওই একই কাহিনী হয়ে আসছে। তো ইলেকট্রন দেখো, আইসো মানে একই, ইলেকট্রন মানে তো ইলেকট্রন সংখ্যা। তার মানে আচ্ছা একটা জিনিস আমি দেখাই নাই তোমাদের, তাই না? বললা না, মনেও পড়লো না যে এই বেনজিনটা আর এই বোরাজিনটা দেখতে আসলে কেমন হয়, একটু দেখান প্লিজ, দেখান না। আমরা একটু দেখি বেনজিনটা আর বোরাজিনটা দেখতে কেমন হয়। বেনজিন তো আমরা সবাই চিনি, তাই না? একটু ফ্রেশ জায়গায় আঁকানো উচিত না? একটু ফ্রেশ জায়গায় আঁকানো উচিত এটা। একটা নতুন স্লাইড নিই।
ওকে, তো দেখো বেনজিন ছিল কি C6H6 আর বোরাজিন ছিল কি B3N3H6, রাইট? তো এগুলো দেখতে কেমন হয় একটু দেখানো যাক। হ্যাঁ, তো কার্বন থাকবে কয়টা? 6টা। বেনজিনের গঠন আমরা পারি না এমন বান্দা যদি থেকে থাকো তাহলে তো এসএসসি কেমনে যে দিলা, জৈব রসায়ন স্কিপ মাইরা দিছো হয়তোবা। গেল একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, তাহলে এখানে একটা হাত, এইখানে একটা হাত, এখানে একটা হাত, দ্বিবন্ধন দ্বিবন্ধন হয়ে গেল। এবার দেখা যাক প্রত্যেকটার হাতগুলো মনে হয় পূরণ হইয়া গিয়াছে। কার্বনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইड्रोजन, এখানে একটা হাইड्रोजन, यहाँ पर एक हाइड्रोजन है, यहाँ पर एक है एंड यहाँ पर एक है। 6টা হাইড্রোজেন 6টা কার্বন হয়ে গেছে বেনজিন বলয়। সো এটাকে আমরা সাধারণভাবে যে এরকমভাবেও লিখি, এভাবেও লিখি, বা মধ্যে একটা বলয় দিয়েও লিখি, এটাও বেনজিন। অথবা ওই যে আমরা বেসিকের ভিতরে একটা জিনিস শেখাইছিলাম, তোমাদের মনে থাকার কথা, বেনজিনের বেশ কয়েকটা শেখাইছিলাম না? আশা করি বেসিক দেখে নিও, এর ভিতরে বেনজিন নিয়ে মেলা পেঁচালপাড়া আছে। নেক্সট, এবার একটু বোরাজিনটাকে দেখি, বোরাজিনটা আসলে কেমন দেখতে হয়। তো বোরাজিন মানে বোরন আর নাইট্রোজেন তিনটা ভাগ করে আছে। তো বোরন একটা থাকলো, 2 হাতে 2টা নাইট্রোজেন, ওকে। তারপরে 2 হাতে 2টা বোরন, তারপরে একটা নাইট্রোজেন। কাহিনীটা কেমন হলো, যে এই পাশে একটা বোরন তো 2 পাশে 2টা নাইট্রোজেন, আবার এই পাশে একটা নাইট্রোজেন 2 পাশে 2টা বোরন, 3টা নাইট্রোজেন 3টা বোরন সমাধা করলাম। এখন নাইট্রোজেন বোরনের হাতটা সব ফিল আপ হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখন এই যে দেখো হাইড্রোজেন বসায় দিচ্ছি। বোরনেরও 3টা হাত, নাইট্রোজেনেরও 3টা হাত, তো নাইট্রোজেনের 2টা হাত হয়ে গেছে একটা হাত, বোরনের 2টা হাত হয়ে গেছে একটা হাত, এখানে আর একান্তর দ্বিবন্ধনের কাহিনী নাহি হ্যাঁ। ওকে, নেক্সট ওটা পরের পড়া যাই, সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। পড়তেছিলাম, পড়তে পড়তে ঘুরে কেন যেন আবার ব্যাক করলাম, মন চাইলো। সো আইসো ইলেকট্রন জিনিসটা হচ্ছে খুবই সহজ একটা কনসেপ্ট। আইসো ইলেকট্রন হচ্ছে যে কোনো রাসায়নিক সত্তা, যে কোনো রাসায়নিক সত্তা হতে পারে, যে কোনো রাসায়নিক সত্তা, যেমন একটা অণু, একটা পরমাণু বা একটা আয়ন অথবা একটা মূলক বা যৌগমূলক যাই হোক না কেন, তার ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে। তো আমি একটা সাপেক্ষে আরেকটাকে কম্পেয়ার করে দেখবো যে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে। এটার উদাহরণ সব থেকে মজাদার উদাহরণগুলা, এগুলো তোমাদের সবার কাছে পরিচিত উদাহরণ। দেখো যেমন এটার আবার সবগুলো সমান হবে, ইলেকট্রন সংখ্যা 10টি হবে। কি কি? যেমন ধরো যে সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, অক্সিজেন 2-, নিয়ন, তারপরে আর কি কি হতে পারে, ফ্লোরিন -, ম্যাগনেসিয়াম 2+। এগুলো সবগুলোর ইলেকট্রন হিসাব করো। সোডিয়াম প্লাস মানে সোডিয়াম 11 থেকে একটা বাদ 10, অ্যালুমিনিয়াম 3+ মানেও 10, অক্সিজেন 2- মানেও 10, ফ্লোরিন - মানেও 10, নিয়ন তো 10, ম্যাগনেসিয়াম 2+ মানেও 10। সবগুলোর ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। আরেকটা একটু দেখি, একটু আমরা একটু যৌগের দিকে যাই এবার। যেমন কার্বন ডাই অক্সাইড একটা যৌগ, চিনি আমরা সবাই, N3- একটা আয়ন, ঠিক আছে। এখন এই যৌগ আর এই আয়নগুলা দেখো, কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা, অক্সিজেন 6 দুগুণ 8 দুগুণ 16, তাহলে টোটাল 24টা ইলেকট্রন। আর N3-র 3 × 7 নাইট্রোজেন, প্লাস ওই যে একটা মাইনাস আছে মানে একটা ইলেকট্রন বেশি আছে। ও 6 আর 16 মিলে তো 22 হয়, 22টা, সরি আমি মূর্খ, তো এখানেও 22টি ইলেকট্রন। দেখো তাহলে ভালো করে, এই যৌগ আর এই যৌগমূলক বা এই মূলক বা এই আয়ন, মূলক তো না আয়ন, তো এই আয়ন আর এই যৌগ এগুলো সব মিলে কি দেখো তো, ইলেকট্রন সংখ্যা এটারও যা এটারও তা, তার মানে কি এই দুটাও পরস্পরের আইসো ইলেকট্রন। ওকে, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মৌল, অণু, পরমাণু এগুলোর ক্ষেত্রে হয়, তো ধর্মও এদের ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে।
তো মোটামুটি এই ছিল আইসো ইলেকট্রন নিয়ে আলোচনা। ওকে, এরপরে আমরা শুরু করতেছি হচ্ছে পরমাণুর মডেল। মেলাগুলো মডেলের নাম আছে, এত কিছু লাগে না, জাস্ট খালি আপনি মনে রাখো যে এই মডেলগুলো আছে, মোটামুটি প্রমিনেন্ট কিছু মডেল সেগুলো, তো সেগুলো এখানে এস্টাবলিশড, তো সেগুলাই দেখানো হয়েছে আর কি। যেমন কি কি মডেল আছে, যেমন আছে হচ্ছে ডেমোক্রিটাসের পরমাণু ধারণা, মডেল আকারে না, মেনলি ধারণা ছিল। টিক দিচ্ছি যেগুলো সেগুলো বেশি লাগে। রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল বা পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, বোর সোমারফেল্ড মডেল যেটা দেওয়া হয়েছে 1916 সালে, বোর দিয়েছে 1913 সালে। সাল এই 1913 আর 1911 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সাল। তারপরে ডি ব্রগলির তরঙ্গ মডেল যেটা 1924 সালে দিয়েছে, ডি ব্রগলির সমীকরণ, যেটা আমরা বোর রিলেটেড কিছু ম্যাথ করার পরে ওটা শিখব। তারপরে আসে হচ্ছে শ্রোডিঙ্গারের কোয়ান্টাম যান্ত্রিক মডেল আছে। তারপরে আধুনিক কোয়ান্টাম মেকানিক্যাল বা ইলেকট্রন ক্লাউড মডেল যেটাকে বলা হয়, অর্থাৎ ইলেকট্রনের যে মেঘ তৈরি হয়, ইলেকট্রন অনেকগুলো থেকে তোমার ইলেকট্রন ফিল্ডের ভিতরে যে মেঘটা তৈরি হয় সেই জিনিসটা নিয়ে একটা মডেল আছে, হ্যাঁ, ইলেকট্রন ক্লাউড মডেল বলা হয় সেটাকে। আমরা এগুলা পরে হয়তো বা কিছু পাবো, কিছু পাবো না, নামগুলো জাস্ট জানলাম আমরা। তো এবার আমরা একজন কাকুকে দেখতে পাচ্ছি, ইহার নাম হইতেছে আর্নেস্ট রাদারফোর্ড, যাহার বড় সড়ার নাম আছে, দরকার নেই। তো এই ব্যক্তিটি কি করলো, একটা মডেল দিল হচ্ছে 1911 সালে। তার মডেলটাকে সে সৌর মডেল বলে, নিউক্লিয়ার মডেল বলা হয়। নিউক্লিয়ার মডেল বলা হয় কারণ নিউক্লিয়াস, পরমাণুর যে নিউক্লিয়াস সেটা নিয়ে ফার্স্টে রাদারফোর্ড বলছিল। সৌর মডেল বলা হয় কারণ সৌরজগতের সাথে তুলনা করছিল। এইগুলো থেকে কি হয়, কতে প্রশ্ন আসে বা খতে প্রশ্ন আসে বেশি, সৌর মডেল কেন বলা হয়, এই মডেল কেন বলা হয়, ওই মডেল কেন বলা হয়, এই নাম এইগুলো দিয়ে প্রশ্ন হয় আর কি। তো তার একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে সে আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা করেছিল। এখানে একটা গোল্ড ফয়েল ছিল, তো এই গোল্ড ফয়েলটার একটা পুরুত্বও ছিল 0.00004 সেন্টিমিটার পুরু ছিল এই গোল্ড ফয়েলটা। তো সেখানে সে আলোক রশ্মি দিছিল, দেখাইছিল যে একদম সেই সোজাসুজি একটা ইয়ে থাকবে, কি বলে, লেড ব্লক। সেই লেড ব্লকে গিয়ে যেগুলো আঘাত করবে সেগুলো হচ্ছে ফাঁকা জায়গা দিয়ে যায়, আর একদম মধ্যে দিয়ে গিয়ে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। এগুলো জিনিস দেখাইছিল, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা। সেটা নিয়ে আমরা এর পরের স্লাইড থেকে আলোচনা করিব। সো চিন্তার কিছু নাই, এই ছবি দেখারই দরকার নাই, এটা বিকৃত মার্কা একটা ছবি। তো আমিও নিচ্ছি হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে, জাস্ট দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি এরকম দেখায়, কিন্তু আমরা তো আর্টিফিশিয়াল থিংসে বিশ্বাসী, আমরা সেটা নিয়েই কাজ করব। লেটস টেক ইট। আমরা দেখি রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা বা নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্তটার প্রমাণ, অর্থাৎ নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জযুক্ত সেটাকে কিভাবে প্রমাণ করা হয়েছে সেটা নিয়ে আমরা এখন দেখব। তো রাদারফোর্ডের এই পরীক্ষাটাতে বেশ কিছু জিনিস দরকার, যেমন হচ্ছে আলফা কণার উৎস হিসেবে কোনো একটা তেজস্ক্রিয় মৌল, সেটা হতে পারে হচ্ছে রেডিয়াম। রেডিয়ামের পারমাণবিক ভর কত, সংখ্যা কত, 88। হতে পারে সেটা ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 92। হতে পারে সেটা বিসমাথ নামের একটা মৌল যেটা তেজস্ক্রিয় 83, রেডিয়ামের পরেই থাকে। তো এই ধরনের একটা তেজস্ক্রিয় মৌল এটা লাগবে, যেখান থেকে মূলত আলফা কণাটা আসবে। কারণ কি, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় বিভিন্ন কণা, তেজস্ক্রিয়তা প্রমাণ হয় কি দিয়ে, বিভিন্ন ধরনের কণা। যেমন কি কি কণা নিঃসৃত হয়, তোমরা আইসোটোপের ওখানে তেজস্ক্রিয়তা পড়ছো, আলফা, বিটা, গামা। তারপরে এই যে এই ধরনের যে কণাগুলো, আলফা, বিটা, গামা, এই কণাগুলো যে নিঃসরিত হয়, এগুলো হয় মূলত রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার কারণে। হ্যাঁ, রেডিয়ামের বিশাল কাহিনী আছে, আমরা যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। রেডিয়াম রিলেটেড একটা ক্লাস আমি নেব, স্লাইড রেডি আছে,
অনেক দিন আগের কিন্তু ক্লাস নেওয়া হয়নি। যাই হোক, তো রেডিয়াম জিনিসটা মেইনলি ছিল তোমার শখের বস্তু। আগে আমরা রেডিয়াম আমরা বলতেছি তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়তার কারণে মানুষের দেহ আম, আহ, কোষগুলোকে মানে দেহের ভিতরে ঢুকে হাড় হাড় খেয়ে ফেলার মতন একটা অবস্থা সৃষ্টি করে, যেটা হয়েছিল এই রেডিয়ামের আবিষ্কারকের সাথে। রেডিয়ামের আবিষ্কারক ছিলেন হচ্ছে ম্যারি কুরি আর পিয়েরে কুরি, স্বামী স্ত্রী দুইজন। তো এরা মরছিল এই রেডিয়ামের জন্য। রেডিয়ামটা যে আবিষ্কার করছে দেখে জল 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 করে, তো ম্যারি কুরি আবিষ্কার করছে, ওয়াও সেই সুন্দর একটা প্রসাধনী জিনিস আবিষ্কার করলাম। করার পরে কী করলো, ওটাকে পকেটে নিয়ে ঘুরেও রয়্যাল ক্লাস পকেটে নিয়ে ঘুরে। তো ঘুরতে ঘুরতে কী হলো বিষয়টা, ওর ভিতরে ওই রেডিও অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, কারণ তার সংস্পর্শে ওই রেডিও অ্যাক্টিভ রেডিয়াম রয়েছে। তো সেটার সংস্পর্শতা পাওয়ার কারণে কী হলো, তার মৃত্যু হলো শেষ পর্যন্ত, করুণ মৃত্যু। আবার তোমার ওই রেডিয়ামটা ওই সময় জানতো না সবাই যে আসলে এটা তেজস্ক্রিয় কিছু। তো সবাই ঘড়িতে, বিভিন্ন ঘড়িতে রাত্রেবেলা জল 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 করবে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেওয়া থাকবে জল 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 করবে। তো রেডিয়াম ওখানে ইউজ করতো, কি ভয়ানক বিষয় দেখো। এত খারাপ পরিস্থিতি হয়েছিল এই রেডিয়ামের কারণে। তো রেডিয়াম রিলেটেড আমার একটা ক্লাস আছে, বেশ কিছু ছবি আছে, সেগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবা। তো আমি একটু দেখাই, আম, আমি একটু দেখাই। তো এই ছিল আমার রেডিয়ামের স্লাইডগুলো। আমি ক্লাস নেওয়ার প্ল্যান করছিলাম, বাট আনফর্চুনেটলি নেই নাই। তো এই হচ্ছে পিয়েরে কুরি আর এই হচ্ছে সেই ম্যারি কুরি। তো এটা 88 নম্বর মৌল আবিষ্কার করছে ম্যারি কুরি আর পিয়েরে কুরি, 1898 সালে আবিষ্কার করছে। এই দেখো এই সালটাকে আমি মনে রাখতাম সুন্দর করে, 88 আছে, আর এই 19 বসাই দিলাম, শেষ। তো এটা ক্ষারীয় মৃত্তিকা মৌল, অর্থাৎ দ্বিতীয় গ্রুপে অবস্থান করে এটা, এই যে গ্রুপ 2-তে। খুবই তেজস্ক্রিয় এটা, হাই রেডিও অ্যাক্টিভ। তো এই দেখো জেনারেলি এর কালারটা কেমন হয় দেখছো, এই যে এই কালারফুল সুন্দর জল 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 করে, এই জন্য ওরা ইউজ করতো এটা। এর পরিণতি একটু দেখাই, এগুলো ছবি বা এগুলো ক্লাস এমনি পরে দেখাবো। রেডিয়েশন থেরাপির বিষয়টা আসে এখান থেকে, রেডিও অ্যাক্টিভিটি এগুলো পরে পরে। দেখো দেখো জিনিসটা বোঝো, ঘড়ির ক্লক দেখতেছো না, এই যে জল জল করতেছে, ওই সময় এরা জানতো না যে এটা আসলে রেডিয়াম। তো এই জিনিসটাই হচ্ছে মূলত সেই রেডিয়াম 88। তো সেই রেডিয়াম 88 ওরাই ঘড়ির ক্লকের মধ্যে ইউজ করতো, ঠিক আছে। আর এর ফলশ্রুতিতে অনেক করুণ মৃত্যু হয়েছিল, কিছু ছবিও আছে আমার কাছে, এই দেখো ক্লিপস আছে। হাড়ের গঠন, দাঁতের গঠন একদম ধূলিসাৎ করে ফেলে, দেখো ক্ষতস্থানগুলো জাস্ট দেখো, এই দেখো গলগণ্ড, এই দেখো আরও এই দেখো এই দেখো এই দেখো এই ছবিটা দেখাচ্ছিলাম, এই দেখো ঘড়ির ভিতরে এই পয়েন্টারগুলোতে, ডায়ালারগুলোতে তারা কি করতেছে, রেডিয়াম লাগায় দিচ্ছে। কি জন্য, জল জল করবে, দেখতে সুন্দর লাগবে, জুস লাগবে দেখতে, আর কয়দিন পর খাটলিতে চড়বা। এই দেখো কি অবস্থা হয়েছিল গঠনের, এই দেখো গলগণ্ড হয়ে কি একাকার অবস্থা। যাই হোক আরও স্লাইডস আছে এখানে, কার মধ্যে আর দেখাবো না। যাই হোক আমরা ক্লাস করতেছিলাম কি এক আলফা কণা নিয়ে, আর চলে গেছি কি রেডিয়ামের মধ্যে। যাই হোক দেখো একটু শেখা ভালো। তারপরে ইউজ করছিল একটা স্বর্ণের পাত, যেটা ছিল 0.04 সেন্টিমিটার পুরু। আমি তখন বললাম 0.00004, 4টা 04, হ্যাঁ। তারপর জিঙ্ক সালফাইডের একটা প্রলেপযুক্ত পর্দা, আর লেড ব্লক, লেড মানে হচ্ছে প্লাম্বাম, পিবি। স্ট্রাকচারটা কেমন ছিল, এটা হচ্ছে সেই লেড ব্লকটা, ওকে। সো আমাদের রাদারফোর্ড কাকু জিনিসটা নিয়ে খুবই ঘাটছে, কাজ করছে। এই লেড ব্লকের এখানে সে দিল হচ্ছে এই আলফা কণাটা, যেটা কি ওই রেডিয়াম বা ইউরেনিয়াম বা বিসমাথ এইগুলোর থেকে ওই আলফা কণাটা সংগ্রহ করা হয়েছে তেজস্ক্রিয় মৌল থেকেই, যেহেতু এই তেজস্ক্রিয় কণাগুলো নির্গত হয়, তো সে তেজস্ক্রিয় মৌল থেকে এটা নেওয়া হয়েছিল। কোনটা সেটা জানার দরকার নাই, তোমার জেনে কাম নাই। দেখো এই হচ্ছে স্বর্ণের পাতটা, 0.00004 সেন্টিমিটার পুরো, যেটা পরমাণু আকারে ধরা যায়, ছোট্ট ছোট্ট, তাই না। তো এই জন্য আমরা এটাকে নিউক্লিয়াস এবং পরমাণু আকারে এখানে আঁকাইছি। আর এই পাশে আছে হচ্ছে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, ঠিক আছে, বোঝাইতে পারছি, ওকে। তো একটা কণা আমি নিঃসরণ করলাম বা একটা কণা আমি ছুঁড়ে দিলাম, এটা এদিক দিয়ে ভেদ করে চলে গেল জিঙ্ক সালফাইডে। এখানে যাওয়ার পরে এটা একটা অনুপ্রভা তৈরি করে, একটু পরে দেখাবো অনুপ্রভা কি। আবার এই পার দিয়ে দিলাম, চলে গেল আরেকটা অনুপ্রভা, এই দিক দিয়ে দিছি একটা, হাই রে উল্টে চলে গেল রে, এ তো আর জিঙ্ক সালফাইডের কাছে গেলই না।
আরেকটা দিলাম এই দিক দিয়ে, হায় আল্লাহ, এ আবার এই দিক চলে গেল। বিষয়টা কি হয়? বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে এটা দিয়েই রাদারফোর্ড দেখাইছে তার ওই বিখ্যাত কথা দুটো, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা আর কেন্দ্রে থাকে কি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। এই যে ধনাত্মক চার্জযুক্ত তার প্রমাণ দেখো কিভাবে। এই যে ভিতরে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে মধ্যে, তো এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসে যখন এই আলফা কণাটা গেল তখন কি হলো, এই আলফা কণাটা এইভাবে চলে গেল। অ্যাকচুয়ালি এইভাবে যায় না, আমি আসলে ওই অ্যানিমেশনটা বানাইতে পারি নাই। এইভাবে যায় না অ্যাকচুয়ালি, এটা তো 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আসলে যায় হচ্ছে কিছু কণা একটুখানি নিউক্লিয়াসের একটু সাইড বাই সাইড হয়ে যে এরকমভাবে চলে যায় ব্যাক করে, আর কিছু কণা ওই বলা যায় তোমার এত কম পরিমাণে প্রায় 99.9% কণা পাস করে চলে যাবে, অনুপ্রভা তৈরি করবে। অর্থাৎ ওই নিউক্লিয়াসের এই যে পরমাণুর এইগুলো কি, এই পজিটিভ এতটুকু আর বাকি সব কি বিভিন্ন কক্ষপথ না, এগুলো ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গা ভেদ করে চলে যায়, এই ফাঁকা জায়গা ভেদ করে চলে যায়, বেশিরভাগগুলো চলে যায়। এরকম যায় হচ্ছে 99.9% চলে যায়। আর যে বাকি 0.1% থাকে সেটার চান্সেস থাকে ব্যাক করে চলে আসবে। কিভাবে ব্যাক করবে? এটা আসলে এইভাবে ব্যাক করে না, এটা আসলে ব্যাক করে, আমি একটু জাস্ট খালি সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দেখায় তারপরে আঁকাচ্ছি। দেখো এটা নিউক্লিয়াস, এটা ফাঁকা জায়গা, আমি এখানে আলফা কণাটা আছে, আমি এখান থেকে বিচ্ছুরিত করলাম, এটা ব্যাক যাবে গা, চলে যাবে, চলে যাবে, ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে। একদম একটা কণা নিউক্লিয়াসের মধ্যামধ্যে যাবে, গেল নিউক্লিয়াসের মধ্যামধ্যে গেল, যে তখন সে যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে আবার ব্যাক করবে। তাহলে কি হলো, ওদের মধ্যবর্তী কোণটা কী হলো, 180 ডিগ্রি কোণ তৈরি করলো না? এটাই বলতেছিলাম, ওখানে তো 90 ডিগ্রি আগায় ফেল দিছি আমি, গাধার মতো কাজ করেছি। তো বোঝা গেছে, এটাই হচ্ছে তার মূলত ওই পরীক্ষাটা, যেখান থেকে সে বেশ কিছু পর্যবেক্ষণও করছিল। ওই লেড ব্লক, আলফা কণা দিলাম, স্বর্ণের পাত, এটা এমনে যায় না, এটা আসলে যে এমনে যায়, এই চিত্র আসল হচ্ছে এইটা। এটা হচ্ছে হুদাই চিত্র দিছি। তো ওই হুদাই চিত্রটাকে আগে রিমুভ করে দেওয়া দরকার, তাছাড়া বিভ্রান্তি ছড়াবে। ওই 180 ডিগ্রির কোনো কাহিনী নাই এখানে, 180 ডিগ্রিরই মূলত কাহিনী, ওই হুদাইয়ের কোনো কাহিনী নাই। হ্যাঁ, ওকে, গেল। তো এবার কিছু পর্যবেক্ষণ পাবো, যেমন ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওই যে 99.9% এরা কি করে, পাস করে চলে যায়। 99.9% অর্থাৎ বেশিরভাগই পাস করে চলে যাবে, ফাঁকা জায়গাগুলো দিয়ে চলে যাবে। খুবই কম পরিমাণ 0.1% চান্স থাকে যে একদম নিউক্লিয়াসের সাথে গিয়ে টক্কর খাবে, সংঘর্ষ বেঁধে গেল, ওকে উল্টা দিকে ফোর্স করে ব্যাক করে ফিরে আসতে হলো। ঠিক আছে, এরকম ঘটে কি বলো তো? এরকম ঘটে হচ্ছে ওই মোটামুটি 20,000 কণার মধ্যে মাত্র একটা কণা, কণার মাঝে একটি এরকমভাবে ব্যাক করে। ওকে, অনুপ্রভা জিনিসটা এরপরে আমি বোঝাচ্ছি এখানটায়। আচ্ছা, তো এরকম আবার দ্বিতীয় একটা ফেস হয়, সেটা হচ্ছে কিছু আলফা কণা আছে যেগুলো কি দেখো তো, একদম আমি যে এখানেও দেখাইছি যে একটা তো 180 ডিগ্রি আসে, কিন্তু কিছু আছে যে যে এইরকমভাবে যায় নিউক্লিয়াসের কাছাকাছি, এইরকম ব্যাক করে। কিছু আছে হচ্ছে যে এইভাবে যায়, তো এইরকম ব্যাক করে। সো সবগুলো কিন্তু মানে ওই একটা বা দুইটা 20,000-এর মধ্যে মাত্র এই একটাই 180 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল করে ব্যাক করতে পারে, বাকিগুলো একটু সাইড বাই সাইড দিয়ে যায়, একটু অ্যাঙ্গেল বেশি, 90 ডিগ্রির থেকে বেশি যাবে। হ্যাঁ, ওই দিকে আর যায় না, ওই জিঙ্ক সালফাইডের প্রলেপের ওই দিকে আর যেতে পারে না। তো এটাই একটা কথা যে গতিপথের পরিবর্তন হয়। এগুলো জিনিস মনে রাখবা, ক্লাস স্লাইড দিয়ে দিলে এগুলো ঠিক করে দেখে নিবা। আর ওই 20,000টার মধ্যে একটা মাত্র হচ্ছে 180 ডিগ্রি কোণে আসে, একটি, কয়টার মধ্যে, 20,000-এর মধ্যে মাত্র একটা ব্যাক করে ফিরে আসে 180 ডিগ্রিতে। তো অনুপ্রভা জিনিসটা আমি এতক্ষণ পেঁচাল পারলাম না। এই দেখো দুটা কণা জিঙ্ক সালফাইডে গিয়ে পড়ছে,
জিঙ্ক সালফাইডের পর্দাতে গিয়ে আঘাত করে, আর এইখানে একটা উজ্জ্বল বিন্দু ক্রিয়েট হয়। একইভাবে এইখানেও একটা উজ্জ্বল বিন্দু ক্রিয়েট হয়। এই যে উজ্জ্বল বিন্দুগুলা, এইগুলাতেই আমি বলি হচ্ছে অনুপ্রভা। অর্থাৎ অনুপ্রভার সংখ্যাটা কেমন দেব, যে আলফা কণা বিচ্ছুরণের ফলে 99.9%, অর্থাৎ বেশিরভাগই আলফা কণা কী করে, জিঙ্ক সালফাইডের পর্দাতে গিয়ে আঘাত করে, স্বর্ণের পাতটাকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দাতে গিয়ে আঘাত করে, এবং যে স্থানে আঘাত করে সেখানে উজ্জ্বল বিন্দুর তৈরি হয়, সেই উজ্জ্বল বিন্দুকেই অনুপ্রভা বলে। মনে থাকবে। ওকে, 32 কিছু সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ওই যে রাদারফোর্ড যে আলোর বিচ্ছুরণ করলো না, এখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া যায় যে এই বিষয়গুলো আসলে প্রতিপাদ্য তার এই আলোর বিচ্ছুরণের পরীক্ষা। যেমন এই যে ফার্স্টে যেটা আমরা দেখছিলাম যে 99.9% আলো কি হয়ে যায়, জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে, তাই না? তো এই জিনিসটা থেকে যে সিদ্ধান্তটা বা যে মন্তব্যটা আমরা করতে পারি যে দেখো, যেহেতু 99.9%ই এরকম করে, তার মানে কি এই যে জায়গাগুলো পরমাণুর এই পজিটিভ জায়গা, অর্থাৎ এই একটা যেটা কিনা ব্যাক করে ফিরে আসে 20,000-এর ভিতরে একটা, সেই একটা বাদ দিয়ে এই বাকি জায়গাগুলো কি ফাঁকা, তাই সে বাধা পায় না এবং পার হয়ে জিঙ্ক সালফাইডের যে পর্দা সেখানে গিয়ে আঘাত করে, তাই না, এবং অনুপ্রভা তৈরি করে। তার মানে আমি কি মন্তব্য করতে পারি যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা আমি বলতেই পারি, কারণ কি, কারণ এখান থেকে আমি দেখতেই পাচ্ছি, আমার চোখের সামনেই দৃশ্যমান এটা। তারপরে আরেকটা জিনিস আমি বলতে পারবো, সেটা কি, সেটা হচ্ছে যে কিছু আলফা কণা দিক পরিবর্তন করে, তাই না, যে 20,000-টির ভিতরে একটি কি করে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাই না। তার মানে কি এই যে 20,000-টার ভিতরে একটা, এই রেয়ার কেসটা ঘটে। আবার কিছু আছে যে এই দিক দিয়ে আক্রমণ করে এই রকম করে দিক পরিবর্তন করে, বা এই দিক থেকে এই রকম করে দিক পরিবর্তন করে, পুরোপুরি 180 ডিগ্রি নয়, কিন্তু মোটামুটি যে এই রেখা বরাবর যেটা, তার সাথে 90 ডিগ্রি প্লাস একটা কোণ তৈরি করবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে পরমাণুতে ধনাত্মক কিছুর অস্তিত্ব আছে, ধনাত্মক চার্জের অস্তিত্ব আছে। কোথায় আছে, পরমাণুতে। সেটা কে লিখবে, আমার বাপ। ওকে, তো এটা তো আমি বুঝতে পারলাম। আরও একটা জিনিস বোঝা যায়, যেমন এই যে 180 ডিগ্রি কোণে ঘুরে ফিরে আসতেছে যেটা, সেটা একদম ওই ধনাত্মক চার্জের সাথে সংঘর্ষিত হয়ে যাচ্ছে, দেখেই 180 ডিগ্রিতে সে ব্যাক করে ফিরে আসতেছে, তাই না। এখান থেকে বলা যায় যে আমাদের পরমাণুতে একটা ধনাত্মক চার্জযুক্ত অংশ আছে, যে জিনিসটাকে এই যে আমি লিখলাম যেটা আর কি, সেটার নাম হচ্ছে পরমাণুর কি বলতো, নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রিকা। তো যেহেতু দেখো যে খুবই কম পরিমাণ কণা ওই নিউক্লিয়াসে গিয়ে আঘাত করতেছে, তার মানে কি বেশিরভাগটা ফাঁকা, নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র পরমাণুর তুলনায়, কিন্তু ফাঁকা জায়গা, ধরো যে এখানে আমি 5 কেজি ভরের একটা এইরকম বস্তু আছে, হ্যাঁ, যেটা হচ্ছে লোহা, 5 কেজির লোহা আছে, আর এখানে বিশাল একটা এরিয়া জুড়ে তোমার ধরো যে বায়ু রাখছি, তো আমার ওজন কার বেশি হবে বলো তো, এই ভর কার বেশি হবে, এই 5 কেজি ভর বেশি না এটার ভর বেশি? আপাত দৃষ্টিতে এটা তোমার 1 কেজিও হবে না, বা তার থেকে অনেক কম হবে, 5 কেজির তুলনায় অনেক কয় গুণ কম হবে, তাই না। তো
আমার আসলে কি যে এইগুলো জায়গা কি পরমাণুতে ফাঁকা না, জাস্ট খালি পজিটিভের এই জায়গাটাতেই থাকবে না, আর এগুলো তো ফাঁকা ফাঁকা জায়গা তো কিছু নাই, ভর নাই, তাহলে ভরটা থাকবে কই? এই কেন্দ্রে না? তাহলে আমি বলতে পারবো কি যে কেন্দ্রে সমস্ত ভর পুঞ্জীভূত। ঠিক আছে, কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে সমস্ত ভর। আর আরেকটা জিনিস আমি এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রটা, আমার ধরো যে পরমাণুর তুলনায়, এই কথাটা লাইনটা লিখে ফেলো তো সবাই, নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস সেটা 100 সরি 100 মানে হচ্ছে 10,000 থেকে 100,000 অর্থাৎ 1,00,000 গুণ কি বড় হবে? নিউক্লিয়াস ছোট, বলছি না? তাহলে পরমাণুর থেকে 10,000 থেকে 1,00,000, শূন্য মূন্য দিয়ে আরও ভুলে যাবা, 10K থেকে 100K পর্যন্ত কি ছোট হয় মূল পরমাণুর তুলনায়। এটা বোঝা গেছে? ওকে, তাহলে মোটামুটি আমাদের এই ছিল হচ্ছে যে আমি এই জিনিসগুলা এখান থেকে অ্যানালাইসিস করলে পাই। ঠিক আছে, তো নেক্সট আমরা এই স্লাইডের দরকার নাই, এই স্লাইড কাটা, এটার দরকারই নাই। আমরা এবার পড়ব হচ্ছে অ্যাংস্ট্রং নিয়ে। এটার নাম আগে ক্লিয়ার করি, এটারে অনেকেই অনেকভাবে ডাকে। কেউ বলে হচ্ছে অ্যামস্ট্রং, ভুল। আসলে এর যে উচ্চারণটা বা নামের উচ্চারণটা নট নেসেসারি, বাট আমরা সঠিকটা শিখবো না অবশ্যই। এটার উচ্চারণটা হচ্ছে এইরকম, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রম জিনিসটা কি? অ্যাংস্ট্রম হচ্ছে একটা ক্ষুদ্র একক। আমরা 9-10 একটা জিনিস পড়ছিলাম, গুণিতক পড়ছিলাম, একটা টপিক ছিল আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের মধ্যেই ছিল। আচ্ছা, তো পরিমাপের ক্ষেত্রে সেটা কাজে লাগছে। যেমন কি ছিল? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, এরকম ছিল না? ছিল কিন্তু। আচ্ছা, তো এই জিনিসটায় মিলি হচ্ছে তোমার 10⁻³ মিটার এর সমান, মাইক্রো মানে 10⁻⁻6 মিটার, ন্যানো মানে 10⁻⁻9 মিটার, পিকো মানে 10⁻⁻12 মিটার। আমরা জানি তো। তো এই যে ন্যানোর পরে 10⁻⁻9 গেল না, তো 10⁻⁻10 এই জায়গাটা, এই জিনিসটাকে 10⁻⁻10 মিটারকেই মূলত বলা হয় 1 অ্যাংস্ট্রং। ঠিক আছে, তাহলে 1 হ্যাঁ, জিনিসটা এরকম যে 1 অ্যাংস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। সেন্টিমিটারেও সমান সমান লাগে, সমান 10⁻⁻8 সেন্টিমিটার। কেমনে সেন্টিমিটার টু মিটার হয়ে গেল ভাইজান? এমনে যে 10⁻⁻10 মিটার, এটাকে সেন্টিমিটার বানাতে গেলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তো 10⁻10 আর নিচে আসে 10⁻2, তো 10⁻10 মাইনাস, ওমা, ও মিটারকে সেন্টিমিটার বানাতে, কি গরু রে ভাই, এ লাইন ভুল। 10⁻10 মিটার, তাকে সেন্টিমিটার বানাতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 10⁻10 ইন্টু 10⁻2 এত সেন্টিমিটার। তাই তো বলি, এরকম বিকৃত মান আসবে কেন? 10⁻10 প্লাস 2 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। আর মিটার টু সেন্টিমিটার গেলে গুণ, আর সেন্টিমিটার টু মিটার গেলে তখন ভাগ। ঠিক আছে, আমি নিজেই উল্টা লিখতে গেছিলাম, ফর দ্যাট রিজন আই এম সরি। নেক্সট, অ্যাংস্ট্রংয়ের গোষ্ঠী উদ্ধার শেষ। এবার পরমাণুর গঠন সংশ্লিষ্ট মতবাদ, এটা আবার পড়া লাগবে। কি কি আছে আর এখানে? হ্যাঁ, পরমাণুর গঠন সংশ্লিষ্ট মেলা ধরনের মতবাদ আমরা ওই তখন নাম দেখছিলাম, কিন্তু তোমরা কয়েকটা নাম একটু বেশি করে মনে রাখো। যেমন হচ্ছে জে জে,
থমসনের একটা মতবাদ আছে, যে থমসন দিছে, এর নাম হচ্ছে পুডিং বা তরমুজ মতবাদ। আরেকটা মতবাদের নাম আছে যেটা হচ্ছে হ্যাঁ, এই দুটো তোমাদের বেশি লাগবে, রাদারফোর্ড আর আরেকটা হচ্ছে বোর পরমাণু মডেল। আরেকটা আছে হচ্ছে বোর আর সমারফিল্ডের পরমাণু মডেল, বোর সমারফিল্ড মডেল, পরমাণু মডেল দেখে নিও। তারপরে আরেকটা আছে হচ্ছে তোমার ডি ব্রগলির সমীকরণ আছে। তারপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে, শ্রোডিঞ্জারের একটা মডেল আছে যেটা হচ্ছে তরঙ্গ সমীকরণ রিলেটেড মডেল। আমরা এগুলো পড়বো, ঠিক আছে, আমাদের জানবো আমরা আস্তে আস্তে, সব জানার দরকার নাই। আরেকটা আছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এর সাথে আমরা অনেক বেশি পরিচিত, যেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। এটা তোমাদের আছে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে এই অনিশ্চয়তার জিনিসটা আছে। এখন আমরা বহু প্রতীক্ষিত রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা শুরু করব। উক্ত এই ব্যক্তিটি হচ্ছেন রাদারফোর্ড। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, আমি একটু এআই এর হেল্প নিছি, কারণ এই মডেল ব্যাখ্যা করতে তেমন বেশি তথ্য জানার দরকার নাই। রাদারফোর্ড বলছে তিনটা কথা, মানে তোমাদের 19 বইতে তোমরা 3টা পয়েন্ট পড়ছিলা, কিন্তু এই মডেলে আমি এই যে 5টা বৈশিষ্ট্য সর্ট আউট করতে পারছি। রাদারফোর্ডের মডেলে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট পরিমাণে যে এই কয়টা সে মতবাদের অংশ দিছে এরকম কোনো ইয়া নাই, ফিক্সড কোনো ইনফরমেশন দেওয়া নাই, বাট আমরা মোটামুটি আমাদের সুবিধার্থে কয়েকটা ভাগ করে নিতেই পারি। তো দেখো রাদারফোর্ডের পরীক্ষার ক্ষেত্রে কী কী ছিল, দেখো স্বর্ণপাত, গোল্ড ফয়েলের উপর আলফা কোণার বোমা বর্ষণ করলে অধিকাংশ আলফা কণা সোজা পথে ঢুকে যায়, কিছু আলফা কণা ছোটো কোণা বিচ্যুত হয়, আর অতি অল্প আলফা কণা বড় কোণে পিছিয়ে আসে। আর এই ফলাফলের ভিত্তিতে তিনি নিউক্লিয়াস মডেলটা প্রস্তাব করেন। তার মানে আমরা যেই আলফা কণার বিচ্ছুরণ পড়লাম এটা কিন্তু মিসাই পড়ি নাই, অকারণে পড়ি নাই, যে ইরিলেভেন্ট কোনো কিছু পরে কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত নয় কিন্তু আমরা পড়ছি, এরকম না, অ্যাকচুয়ালি আছে। রাদারফোর্ডের কয়েকটা জিনিস ছিল, একটা হচ্ছে রাদারফোর্ড বলছিল পরমাণুটাকে দুইটা অংশে ভাগ করে দিছিল, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এই যে একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রন। বহিস্থ নিউক্লিয়াস বহির্ভূত বা যেটাকে বলা হয় কক্ষপথ, কেমন কক্ষপথ এই সংশ্লিষ্ট কিছু বলেন নাই, কিন্তু কক্ষপথ, হ্যাঁ, তো সেই কক্ষপথে ঘোরে। তো রাদারফোর্ড ফার্স্টে বলে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি ক্ষুদ্র ঘন ভারী অংশ থাকে যাকে নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে। তো রাদারফোর্ডের মডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে পরমাণুর, তিনি এই জিনিসটা ফার্স্টে বলছিলেন, তিনি ফার্স্টে বলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই লাইনটা একটা পুরো পয়েন্ট রাদারফোর্ডের পরমাণু মডেলের। আরেকটা কথা বলছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। আর তিনি তার মডেলকে তিনি তুলনা করছেন হচ্ছে সৌর জগতের সাথে, তাই তার এই মডেলকে বলা হয় সৌর মডেল। এই দেখো নিউক্লিয়াস কথাটা, পরমাণুর যে নিউক্লিয়াস থাকে এই কথাটাও ফার্স্টে বলছেন রাদারফোর্ড, তাই এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মডেল, মনে থাকবে? ওকে, তাহলে মোটামুটি রাদারফোর্ড কি বলছে, কি বিষয়ে কথা বলছে সেটা বুঝতে পারলাম। তো পরমাণুর কেন্দ্রে আসলে থাকে হচ্ছে এই যে প্রোটন আর এই যে নিউট্রন। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নাল অর্থাৎ চার্জ নিরপেক্ষ, আর যে ঘূর্ণায়মান ইলেকট্রন সেটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। এগুলো জিনিস মনে থাকবে তো, এগুলো সহজ জিনিস, 9-10 পড়া ছিল রাদারফোর্ডে ভাই, যেটা ওই সেম পড়াই, আবার নতুন কিচ্ছু নাই এখানে, ঠিক আছে। তো এই জন্য আমি ওই নোটে যখন দেবো রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো তখন তোমরা পড়ে নিও, এই জায়গায় আহামরি কিছু পড়ানোর নাই, ওই জন্যই একটু এআই এর হেল্প নিয়েই আমি এটাকে ডিজাইন করছি, নিজে অত এর পিছে খাটি নাই, যেটার পিছে খাটলে কাজে লাগবে সেটার পিছে খাটছি।
ঠিক আছে, একটু বড় ম্যাথ আছে সেখানে লাগবে, সেখানে কাটছি। তো আমরা যে কথাগুলো বললাম আরেকবার একটু রিভাইজ করে নিই, কিন্তু সিকিউতে যেহেতু লিখবই আমি আমি একটু জানি যে পরমাণুর যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হয় হচ্ছে ভারী, পরমাণুর সব থেকে ভারী অংশ, অধিকাংশ ভর পুঞ্জীভূত। আর এটা ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো ঘোরে সেগুলো ঘোরে হচ্ছে বহিস্থ কক্ষপথ। ইলেকট্রনগুলো ঘোরে কোথায়? বহিস্থ কক্ষপথে ইলেকট্রন ঘোরে। কেমনে ঘোরে, কয়টা কোন কক্ষপথে ঘোরে, কক্ষপথগুলো দেখতে কেমন, এগুলো নিয়ে কোনো কথা নাই। কারণ হচ্ছে উনি ফার্স্ট টাইম বলছেন বুড়া মানুষ কতই বা খুঁজে খুঁজে খুদ বের করবে, আর কতই বা খুঁজে খুঁজে এগুলো বের করবে বলো তো। এক পা কবরে দেওয়ার সময় সে বানাইছে এটা, তো তার হাতে তো সময় আছে এগুলা করার। যতটুকু দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাক। আচ্ছা, তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটা ওই যে আগেও পড়লাম, যে পরমাণুর অধিকাংশ স্থানই স্থানই ফাঁকা, ঠিক আছে। আর 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 কি, এই মডেলটাকে বলা হয় সৌর মডেল, এই মডেলটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। কেন সৌর মডেল বলা হয়, কেন নিউক্লিয়ার মডেল বলা হয় আমি বলে দিছি, এটা ব্যাখ্যা করো। এইটা হবে তোমার সিকিউ খর প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু বলে দিচ্ছি, যখন পড়াচ্ছি তখন তখন বলে দিচ্ছি যে এটা হচ্ছে তোমার সিকিউ খর জন্য পড়বা, এটা তুমি এমসিকিউ এর জন্য করবা। আমি মেইনলি ওই দুইটা জিনিসকে ফোকাস করি। সিকিউ এর খ সংজ্ঞা দুই একটা বলবো, সংজ্ঞার জন্য আলাদাভাবে আমি পড়াই, এর মধ্যে সংজ্ঞা পড়ালে সবগুলাই যায়। আর এমসিকিউ আর সিকিউ এর খ, এই দুইটা জিনিস ক্লাস করানোর মধ্যে মধ্যে বলে গেলে এক্সপ্লেনেশন সহ থাকে মাথায়। আলাদা করে ওই ক্ষয়ের প্রশ্ন, ক্ষয়ের উত্তর গাইডে 50টা দেওয়া আছে, 1 2 3 4 করে। এসএসসিতে একটা অধ্যায় থেকে 50টা প্রশ্ন দেওয়া থাকতো, ইন্টারে তাহলে কী পরিমাণ আছে ভেবে দেখো। তো অত পড়ার দরকার নাই, বেশি পড়লে পাগল হয়ে যাবে। এমনি দেখবো সিকিউয়ের ক্ষয়ের প্রশ্ন দেখবো 10-12টার মধ্যে থেকেই আসে, অত পড়ার দরকার হয় না। জানে জানে জানোয়ার হওয়ার কোনো প্রয়োজন আছে নাই। এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আর কি দেখব, এটা কি মিসাই একটা ছবি আঁকাইছি? হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য দেখবো আমরা। এখানে আসলে আমরা কিছুই দেখাই নাই। ও এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখতে পারো, যে যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে এইগুলো, এই যে এগুলো হচ্ছে কক্ষপথ। এই জিনিসটা এরকমও হয়, বলয় আকারে থাকে। এই যে মধ্যে যে পজিটিভ, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে বহিস্থ যেগুলো, এগুলো হচ্ছে কক্ষপথ। এটা মনে রাখলেও হচ্ছে, এতটুকু জাস্ট জানবা। এমসিকিউতে থাকলেও থাকতে পারে এইভাবে চিত্র, চান্স খুবই কম। এত প্রশ্ন থাকতে এখান থেকে কেন প্রশ্ন দেবে। আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য। এবার আমি টাইপ করে রেখে রাখছি, মিসাই মুখে আলোচনা করলে এগুলো কিচ্ছু বোঝা যায় না। যেমন এটা হচ্ছে প্রথম একটা গ্রহণযোগ্য মডেল, এটা ফার্স্ট কথা, এখানে লেখা নাই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কথা, যেটা হচ্ছে প্রথম একটা পরমাণু রিলেটেড সর্বপ্রথম গ্রহণযোগ্য মডেল, যেটা ইন্টারনেট, যেটা মানে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটাকে গ্রহণ করা হয়েছিল। সো এটা অনেক বিখ্যাত একটা মডেল। এই মডেলটা থেকে আমি যে পরমাণুতে যে নিউক্লিয়াস নামের কোনো একটা বস্তু আছে সেটার ধারণা পাই। আর এই জন্য এটাকে কী মডেল আমি আখ্যা দিছি, মানে এখানে এটাকে কি হিসেবে, এর আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ার মডেল। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই যে ধারণাটা, এটা কিন্তু আগে ছিল না, এটা রাদারফোর্ডই ফার্স্টে দেন। তারপরে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করা যায় এখান থেকে। আবার ধনাত্মক আধান এবং অধিকাংশ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এই যে এই অংশটুকু বিশেষ করে, যে অধিকাংশ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এই তথ্যটা তিনি প্রতিষ্ঠা করছেন। আর লাস্টে বোরের পরমাণু মডেলের ভিত্তি স্থাপন করছেন। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে বোরের পরমাণু মডেলের ভিত্তি স্থাপন করা হয় কোনটির দ্বারা? রাদারফোর্ডের পরমাণু মডেলের দ্বারা। এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। ওকে, নেক্সট।
রাদারফোর্ডের মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন সাফল্য তেমন সীমাবদ্ধতা। রাদারফোর্ডের মডেলে আবার সীমাবদ্ধতাই বেশি বের করা হয়েছে, ঠিক আছে? সীমাবদ্ধতাই বেশি বের করা হয়েছে, কী জন্য জানি না, লোকটা মনে হয় পছন্দ করতো না কেউই, ওই জন্য সীমাবদ্ধতাই বেশি বের করছে। যেমন কি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ একটা পরমাণু কতক্ষণ স্থায়ী সেটা ব্যাখ্যা করা যায় না। আবার হাইড্রোজেনের যে রেখা বর্ণালী বা অন্যান্য পরমাণুর যে বা মৌলের যে রেখা বর্ণালী সেটাও ব্যাখ্যা করা যায় না। যেটা হাইড্রোজেন, শুধু হাইড্রোজেনই ব্যাখ্যা করতে পারছে বোর, বাকিগুলো বোরও ব্যাখ্যা করতে পারেনি। ওর থেকে আপনি এক্সপেক্ট করো ভাই। তারপরে ইলেকট্রনের যে নির্দিষ্ট কক্ষপথ আর শক্তি স্তর, অর্থাৎ ইলেকট্রনের আকার আকৃতি কেমন হবে, কক্ষপথে আকৃতি কেমন হবে দেখতে, কক্ষপথ বা শক্তি স্তরগুলো কীভাবে বিন্যস্ত থাকবে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের বেগ কত, কক্ষপথের দূরত্ব নিউক্লিয়াস থেকে কোন কক্ষপথ, এই ফার্স্ট কক্ষপথ এটার যে ডিস্টেন্স কত হবে, D1 কত হবে, সেকেন্ড একটা কক্ষপথে D2 কত হবে, থার্ড একটা কক্ষপথে D3 কত হবে, এই জিনিসগুলো উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। আবার শক্তির শোষণ বিকিরণ, যেটা কিনা আমাদের দিছে হচ্ছে বোর, তো এটাও তিনি দিতে পারেন নাই। আরও একটা সীমাবদ্ধতা আছে, সেটা কি, যে চার্জহীন সৌরজগৎ। আমাদের সৌরজগতে তো চার্জহীন, তাই না? আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কি চার্জিত না? তো আমি ইলেকট্রনকে বললাম সৌরজগতের বিভিন্ন গ্রহ, পজিটিভ চার্জ এটা, একটা ইলেকট্রন, এটাকে আমি ধরলাম গ্রহ, আর এটাকে আমি ধরলাম সূর্য। গ্রহেরও চার্জ নাই, সূর্যেরও চার্জ নাই, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ নেগেটিভের স্বার্থে আমি যদি নিরপেক্ষ গ্রহ সূর্যকে বিবেচনা করি চার্জবিহীন, সেটা কি কখনোই এলিজিবল হবে? হবে না। এটা তার একটা সীমাবদ্ধতা। ওকে, এখন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, এটা জানাটা দরকার অ্যাকচুয়ালি। ও, আরেকটা জিনিস ছিল সীমাবদ্ধতার মধ্যে, সেটা বলতে কেন ভুলে গেলাম। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছিল যে একটা ধনাত্মক চার্জ, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ক্রমশ ঘুরতে 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 তার বেগটা হারাতে থাকবে, হারাতে হারাতে একসময় এসে এই পরমাণুতে পতিত হবে এই ইলেকট্রনটা, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এই রাদারফোর্ডের যদি এই ঘটনাটা ঘটে, রাদারফোর্ড যেমন বলছে যে নির্দিষ্ট কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে এর বাইরে যায় না, যদি ম্যাক্সওয়েলের এই তত্ত্বটা সত্য হয় তাহলে রাদারফোর্ডের তত্ত্ব পুরোপুরি ভুল, এটার কোনো অস্তিত্বই থাকে না, কারণ ইলেকট্রনের অস্তিত্বই ম্যাক্সওয়েল নাই করে ফেলতেছেন এখানে, কিন্তু বাস্তবে এটা ঘটে না। আসি নেক্সট, জি ম্যান প্রভাব আর স্টার্ক প্রভাব নামে দুইটা জিনিস আমরা শিখব। জি ম্যান প্রভাবটা কি জানো? খুবই সহজে এই দুটো সংজ্ঞা লাগে, আর কিচ্ছু লাগে না, তো আমি এই জিনিসটাই বোঝাবো। তো জি ম্যান প্রভাব, এই দেখো তো ম্যানের সাথে ম্যাগনেটের একটা কানেকশন আছে না, ম্যাগনেট। তো আমি জি ম্যান প্রভাবটা এরকম ব্যাখ্যা করব, এটা একটা ধরো যে ক্ষেত্র, কি ক্ষেত্র আমি জানি না, আমি যেহেতু জি ম্যান প্রভাব ব্যাখ্যা করতেছি, এটা আমি ধরলাম হচ্ছে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো এখানে ধরো যে একটা পারমাণবিক বর্ণালী আছে, ঠিক আছে? এই পারমাণবিক বর্ণালীটা এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে কি হবে জানো? অনেকগুলো ক্ষুদ্র 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 এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, এই বড় একটা বর্ণালী আছে, এটা অনেকগুলো ক্ষুদ্র 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 বর্ণালীতে পরিণত হবে। কি জন্য? এই চুম্বক ক্ষেত্রের প্রভাবের কারণে। এই জিনিসটার নামই হচ্ছে জি ম্যান প্রভাব। কি, আমি সংজ্ঞাটা লিখে দেবো এটার, কারণ এটা সিকিউতে আসে যে, সেই জন্য এটার সংজ্ঞা লিখে দেওয়া লাগবে। দেখো আমি লিখছি, সাথে সাথে লিখে ফেলো, আর এক্সট্রা করে সময় নষ্ট করার দরকার নাই। দেখো, চুম্বক ক্ষেত্রের, হাতের লেখা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো করার, প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়ে, অংশে বিভক্ত হয়ে
পড়ে, একে জিম্যান প্রভাব বলে। তো জিম্যান প্রভাবের সংজ্ঞাটা বোঝা গেছে। তো এখন এই চুম্বক ক্ষেত্র যত স্ট্রং হবে বর্ণালী তত বেশি পরিমাণে ক্ষুদ্র অংশে বিভক্ত হবে। তো চুম্বক ক্ষেত্র যত স্ট্রং বর্ণালীর সংখ্যা আরও বেশি করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো চুম্বক ক্ষেত্র প্রপোর্শনেট টু বর্ণালী সংখ্যা, চুম্বক ক্ষেত্রের পাওয়ার ইজ প্রপোর্শনেট টু বর্ণালীর সংখ্যা। কি হবে, ওই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হবে, বর্ণালী কতগুলো অংশে কত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হবে, বেশি কম পরিমাণে, সেই জিনিসটা নির্ধারণ করবে হচ্ছে এই চুম্বক ক্ষেত্রটা কতটা শক্তিশালী। ওকে, জিম্যান প্রভাব গেল। স্টার্ক প্রভাব, আমি জিম্যানে কি দেখলাম, চুম্বক ক্ষেত্র, স্টার্কে আসবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ওকে, তো একটা তড়িৎ ফিল্ডের মধ্যে, এটা একটা তড়িৎ ক্ষেত্র, সো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা এরকম বর্ণালী আছে, এই তড়িৎ ক্ষেত্রটা প্রভাব বিস্তার করায় এই বর্ণালীটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র 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 বর্ণালীতে পরিণত হয়েছে, ঠিক আছে, অনুবর্ণালীও বলা যাবে। তো এই জিনিসটার নামই হচ্ছে যে এটা প্রভাব বিস্তার করছে চারদিক থেকে, এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে ছোট 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 অংশে বিভক্ত হয়েছে, এই জিনিসটার নামে হচ্ছে স্টার্ক প্রভাব। তো স্টার্ক প্রভাবের সংজ্ঞা আর লেখার দরকার নাই, দেখো কি এখানে আমরা পড়ছি চুম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়ে, এটা জিম্যান প্রভাব। আর এবার লিখবো কি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়ে, একে বলা হয় কি, জিম্যান প্রভাব। স্টার্ক প্রভাব যখন থাকবে তড়িৎ ক্ষেত্র তখনই হইব স্টার্ক প্রভাব, আর যখন থাকবে হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র, যখন থাকবে চুম্বক ক্ষেত্র তখন হবে সেটা জিম্যান প্রভাব। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা সিকিউতে আসে অনেক সময়, সিকিউ কতে আসে। আমি লিখে দিয়ে রাখি, স্লাইডগুলো যখন পড়বা যাতে করে আমার ক্লাস না দেখে তুমি স্লাইড পড়েও তুমি যাতে পেরে যাও, এরকম বানায় দেবো সিকিউ ক। ওকে, তো স্টার্ক প্রভাব গেল, এটার সংজ্ঞা দরকার নাই, এটার সংজ্ঞা তোমরা কি করবা, অবশ্যই লিখে নিবে, খালি তুমি তড়িৎ ক্ষেত্র বসায় দিবা চুম্বক ক্ষেত্রের জায়গায়। ওকে, এখন আমরা ওই যে তখন একটা কথা বলছিলাম মনে আছে, যে রাদারফোর্ড যে মডেলটা দিছে সেই মডেলটাকে সাহেব তুলনা করছে হচ্ছে এর সাথে, সৌরজগতের সাথে। আসলে এটা রিলেভেন্ট না ইররিলেভেন্ট সেই জিনিসটা আমাদেরকে তো জানতে হবে, যে আসলে এই সৌরজগতের সাথে যে রাদারফোর্ড তার পরমাণু মডেলকে, পরমাণুকে যে সৌরজগতের সাথে রিলেভেন্সি ক্রিয়েট করার চেষ্টা করছে, আদতেও এটা সম্ভবপর কি না সেটা দেখব। তো আসলে কিছু সাদৃশ্য আছে, ঠিক আছে, কীরকম সাদৃশ্য আছে সেটা একটু দেখি, আসো সাদৃশ্যগুলো একটু দেখি। যেমন হচ্ছে ফার্স্টে যদি আমি বলি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রন ঘোরে, তো আমাদের এই যে ইলেকট্রন এটা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনটা কি করতেছে, তা ঘুরতেছে না, ঘুরতেছে তো নাকি, এই ইলেকট্রনটা ঘুরতেছে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ঘুরতেছে। একইভাবে আমার এটা ইলেকট্রন আর এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউ লিখলাম। একইভাবে আমার এটাকে যদি আমি এটাকে যদি আমি ধরি সূর্য, এই যে সূর্য দিচ্ছে রশ্মি, এই সূর্যকে কেন্দ্র করে এটা ধরলাম গ্রহ, তো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলাও কি করতেছে, ঘুরতেছে। তো এটা একটা সাদৃশ্যপূর্ণ, যে দুটাই ঘুরতেছে একই থিমে ঘুরতেছে, একটাকে কেন্দ্র করে মানে মূল অংশকে কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে কি এদিক থেকে একটা রিলেভেন্সি ক্রিয়েট হলো না, হইল। আবার আমরা জানি কি যে আমাদের পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার ভিতরে এই সৌরজগতের সকল শক্তির উৎস হচ্ছে কি, সকল শক্তির উৎস কে, ছোটবেলার পড়া, সকল শক্তির উৎস কি, সৌরজগতের সকল শক্তির উৎস সূর্য। কোথায় সকল শক্তির উৎস, সৌরজগতে সকল শক্তির উৎস সূর্য। আর পরমাণুর যে বেশিরভাগ ভর এটা কই থাকে, নিউক্লিয়াসে থাকে না, ভরটা নিউক্লিয়াসে থাকে না, এটা একটা রিলেভেন্সির পয়েন্ট। আবার একটা জিনিস একটু কল্পনা করো, যে আগে এই জিনিসটাই দেখাই,
যে এটা ধরো যে সূর্য, এই সূর্য থেকে ধরো যে এইখানটায় আছে কি বুধ গ্রহ না ফার্স্টে, তারপরে কে আছে ধরো যে শুক্র গ্রহ আছে, তারপরে কে থাকবে ধরো যে পৃথিবী আছে। তো দেখো তো এই যে বুধ থেকে সূর্যের যে দূরত্ব, শুক্র থেকে দূরত্বটা বেড়ে গেছে, পৃথিবীর থেকে আবার ভিন্ন, তারপরে মঙ্গলে, বৃহস্পতিতে, নেপচুনে, ইউরেনাসে সবগুলোতে ভিন্ন ভিন্ন হবে না দূরত্ব? তার মানে কি এক একটা কক্ষপথে এক একটা গ্রহ আছে, সেইগুলোর দূরত্ব ভিন্ন ভিন্ন। আবার একইভাবে পরমাণুতে পজিটিভ চার্জের প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ভিতরে প্রথমটার থেকে যে দূরত্ব D1, আবার দ্বিতীয়টা থেকে D2, তার মানে এখানেও দূরত্ব ভিন্ন ভিন্ন হবে অবশ্যই। তাহলে এই জিনিসটার নামই হচ্ছে সাদৃশ্যের পয়েন্ট। কি যে এটার ক্ষেত্রেও হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু তেমন স্ট্রং বা কনক্রিট কোনো আমি দিতে পারতেছি না, সাদৃশ্য বৈসাদৃশ্য কোনো কিছুই ব্যাখ্যা করতে পারতেছি না। সৌরজগতের বেশিরভাগ স্থান ফাঁকা, গ্রহগুলো আছে, ইয়াটি আছে, বেশিরভাগ জায়গায় ফাঁকা, নিরেট। আর রাদারফোর্ডের পরমাণু মডেলেও সে বলছে যে নিউক্লিয়াস ব্যতীত পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। তো এইগুলো দিক থেকে রিলেভেন্সি ক্রিয়েট করা যায়, এমনি বলা যায় মুখে মুখে, কিন্তু আসলে বৈসাদৃশ্য বেশি। হোয়াট আর দ্য পয়েন্টস? যেমন কি ইলেকট্রন আর প্রোটন, প্রথম পয়েন্টটাই ইলেকট্রন প্রোটন, প্রোটন হচ্ছে কি পজিটিভ, ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, তাই না? আর আর সৌরজগতে যা আছে সবাই চার্জ শূন্য, ঠিক বলছি না? হ্যাঁ। তো দেখো আমাদের যে সূর্য, পৃথিবী, এরা একে অপরের সাথে লেগে আছে, এটা কি জন্য লেগে আছে বলো তো? বা এই যে নির্দিষ্ট কক্ষপথে ওখানে থেকেই স্টেবল ঘুরতেছে, কি জন্য ঘুরতেছে বলো তো আমাকে? এটার কারণটা হচ্ছে কি মহাকর্ষ বল না? কিন্তু পরমাণুর ভিতর তো তা হয় না, পরমাণুতে থাকে হচ্ছে তড়িৎ আকর্ষণ, আর এদের থাকে মহাকর্ষ বল। তো দেখো তো সাদৃশ্য হইলো, এটা সাদৃশ্য হইলো, একটা মহাকর্ষ আর একটা তড়িৎ আকর্ষণ হইলো? হইলো না। আবার 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 একটু শোনো, যেমন আমার একটা পজিটিভের প্রথমটাতে থাকে কয়টা ইলেকট্রন? দুইটা। আচ্ছা প্রথমটা এটা বানাই, প্রথমটাতে থাকে কয়টা? দুইটা। পরেরটাতে থাকে কয়টা? আটটা ইলেকট্রন। দেখো তো একটার ভিতরেই একটার বেশি আছে, কিন্তু আমি যদি আমার এই সৌরজগতের দিকে তাকাও, বারবার এটা আঁকাই কেন? সূর্য, সূর্যের পরে প্রথমে জাস্ট একটাই বুধ গ্রহই থাকবে, ওখানে কি আমি শুক্র চাইলে এখানে কি শুক্র আরেকটা বসাবো? পৃথিবীকে টান মেনে এখানে বসাতে পারবো? পারবো না। আবার কি শক্তির বিকিরণ আর শক্তির শোষণ রিলেটেড কাহিনীও আছে এখানে, আছে কি না? আছে। কিন্তু এখানে তো তা নাই যে শক্তি শোষণ করে বুধ চলে গেল শুক্রের জায়গায়, আর শক্তি বিকিরণ করে শুক্র চলে আসলো বুধের জায়গায়, এরকম সম্ভব? কোনো দিনই না। তার মানে এইগুলো দিক থেকে আসলে রাদারফোর্ডের মডেল আর সৌর মডেলের পার্থক্য ক্রিয়েট হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কেন ঘোরে, এটা কি জানো? কেন ঘোরে বলো তো? পরমাণুর যে নিউক্লিয়াস, এটা থেকে, এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী বল, অর্থাৎ কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়েট হয়, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আবার কেন্দ্রের বিপরীতে একটা বল ক্রিয়েট হয়, যেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে? তো এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী দুইটা বল, তো বলের একটা লব্ধি আছে না? তো সেই লব্ধি এফসি ও এফবি এর লব্ধি কি হবে? স্পর্শক বরাবর। এটা সব সময় মনে রাখতে হইবে যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের লব্ধি স্পর্শক বরাবর। এই যে এইটা স্পর্শক না বৃত্তের, তো এই বরাবর একটা লব্ধি আসবে না? এই দেখো সেই লব্ধি, এই যে বৃত্তের স্পর্শক, এই বরাবর লব্ধি, এই যে স্পর্শক বরাবর লিখে দেওয়া আছে, লব্ধিটা স্পর্শক বরাবর, যেটা আর ধরলাম। তো এখানে একটা লব্ধি বল হলো, এর প্রভাবে সে এই জায়গায় পৌঁছালো। আরেকবার লব্ধি হবে, এইভাবে আসবে, আরেকবার হবে 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 এইভাবে আসবে। দেখো তো এই যে প্রত্যেকবার কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী এই দুইটা বল, তাদের লব্ধির কারণে স্পর্শক দিয়ে আমার ইলেকট্রনটা আস্তে 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 এগোচ্ছে, আস্তে 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 স্পর্শককে ধরে 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 সে সামনের দিকে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? ইলেকট্রন আস্তে 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 এগোচ্ছে, মানে কি স্মরণ হচ্ছে। স্মরণ হওয়া বলতে কি হচ্ছে? ঘুরতেছে, কৌণিক স্মরণ। তাহলে সে ঘুরতেছে, তো এটাই হচ্ছে তার সেই ঘূর্ণন। বুঝাতে পারছি? এই দেখো পরের ছবিতে আরেকটু ঘুরবে, এই যে এবার কেন্দ্রমুখী বলের দিকে, বিমুখীর দিকে। এবার দেখো তো আগের বার কই ছিল সে? এই জায়গায় ছিল না। এবার দেখো তো এই জায়গায় আসছে না, তারপরে আবার আসবে,
আবার আসবে, যেটা আমি বললাম যে আস্তে আসবে এইভাবে করে ঘুরতে থাকবে, ঠিক আছে? এটাই। তো এরপর আমরা বোর পরমাণু মডেল পড়ব।